সো জ্ঞানোথেরাপি বেসিক্যালি জ্ঞানোথেরাপির মানে আসলে কি? জ্ঞানোথেরাপির মানে যদি আমরা আসলে বুঝি যে থেরাপি মিন্স একটা পদ্ধতি। থেরাপি মানে পদ্ধতি। আমরা আসলে বিভিন্ন থেরাপির কথা অলরেডি আমরা বাংলাদেশে আমরা বিভিন্ন সেক্টরে আসলে পরিচিত, যেমন আমরা ফিজিওথেরাপি, যারা বিভিন্ন ব্যথা বা এই ধরনের সমস্যায় ভোগে তাদেরকে কিন্তু আপনার যারা আপনার ডাক্তার আছে তারা কিন্তু ফিজিওথেরাপি সাজেস্ট করে থাকে। এবং পাশাপাশি আপনার ওয়াটার থেরাপি, সান থেরাপি, এই ধরনের বিভিন্ন নেচার অফ থেরাপি, বিভিন্ন থেরাপি থাকে। এখন জ্ঞান থেরাপি হলো যে জ্ঞানোডার্মা দিয়ে যে পদ্ধতিতে আসলে আমাদেরকে মানে কি বলা হচ্ছে, যে কোনো একটা সলিউশন দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় যে আপনার এই পদ্ধতি। অ্যাকচুয়ালি থেরাপি মিন্স পদ্ধতি, জ্ঞানোডার্মা দিয়ে যেহেতু দেওয়া হচ্ছে, এটাকে জ্ঞানোডার্মার মাধ্যমে সমাধান করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে জ্ঞানোথেরাপি। ইন শর্টে যদি আমরা বুঝি যে জ্ঞানোথেরাপিটা আসলে কি, তার মানে আমরা বুঝলাম যে জ্ঞানোডার্মা দ্বারা আমরা আমাদের যে হেলথ সলিউশন, আমরা সেই সলিউশনটা পাচ্ছি। আমাদের যে হেলথ প্রবলেম আছে আমরা দেখবো যে আসলে হেলথ আসলে কি বলা হচ্ছে যে টু অ্যাপ্রোচ অন হেলথ। স্বাস্থ্যের আসলে দুইটা অ্যাপ্রোচ আসলে আমরা এখানে দেখবো, যে দুইটা অ্যাপ্রোচের মধ্যে যে আমরা একটু ডিফারেন্স করব, যে অ্যাকচুয়াল যে অ্যাপ্রোচ, ফোকাস, মেথড, প্রোডাক্ট এন্ড গোল আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্টটা কি, যে আমরা দেখবো যে আসলে ন্যাচারাল ফুড, প্রাকৃতিক যে খাবার, এবং কনভেনশনাল যে মেডিসিন। আমরা যে মেডিসিনটার কথা আসলে আমরা জানি যে ওষুধ, মেডিসিন মানে কি ওষুধ। আমরা বেসিক্যালি এটা ধরতে পারি যে আমাদের অ্যালোপ্যাথিক যে ওষুধ বা এই ধরনের যে ট্রিটমেন্ট গুলা, বা পৃথিবীর আপনার যত ধরনের ওষুধ আছে, এই ওষুধগুলোর কথা যদি আমরা বিভিন্ন ধরি, তাহলে ন্যাচারাল খাবার এবং এই মেডিসিনের মধ্যে আসলে পার্থক্য কি, যে যদি অ্যাপ্রোচটা আমরা যদি দেখি, অ্যাপ্রোচটা হলো যে হলিস্টিক। ন্যাচারাল ফুডটা কি হচ্ছে বলা হচ্ছে যে এটাকে হলিস্টিক, এবং কনভেনশনাল যে মেডিসিনটা এটা হলো যে সেগমেন্টাল। এবং ফোকাস কি, ন্যাচারাল ফুডের ফোকাস হলো হেলথ, সে ওভারঅল পুরো হেলথের উপরে ফোকাস করছে। আপনি যদি একটা লেবু খান, লেবুতে কি পাচ্ছেন? ভিটামিন সি পাচ্ছেন। ইন শর্টে আমরা লেবুর মধ্যে ভিটামিন সি পাচ্ছি। এখন ভিটামিন সি অ্যাকচুয়াল কি, ভিটামিন সি আমাদের আহ, কি আসলে শুধু আমরা অনেক সময় আমরা ডক্টরের কাছে গেলে অনেকের এই যে আপনার সিজনাল বিভিন্ন ফ্লুর কারণে এই সময় আপনার অনেকের ওই যে আমাদের ঠোঁটের কাছে বিভিন্ন আপনার একটা ফোড়া মতো হয় আর কি। এটাকে অনেকে আপনার বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়। বেসিক্যালি এটা জ্বর হওয়ার পরে যেহেতু হয়, এটাকে জ্বর ঠোঁটা বা এই ধরনের নামে বেশি পরিচিত বেশিরভাগ অঞ্চলে। তো অনেক সময় ডাক্তাররা এটাকে আপনার কি ভিটামিন সি সাজেস্ট করছে যে এটা খেলে আপনার এটা ভালো হয়ে যাবে, বা এই ধরনের বিভিন্ন আপনার ভিটামিন সি জনিত কারণে আপনাকে ভিটামিন সি যদি সাজেস্ট করে, তার মানে আপনাকে শুধু একটার জন্য সাজেস্ট করলো যে আপনি ভিটামিন সি গ্রহণ করেন, এটা কিন্তু ওভারঅল আপনার বডি ফাংশনে আপনার এটা কাজ করবে। তার মানে আপনি শুধু লেবুতে ভিটামিন সি পাচ্ছেন, শুধু একটা নির্দিষ্ট কোনো আহ, আপনার কি বলা হচ্ছে যে অর্গানের উপরে কিন্তু এটা কাজ করছে না, ওভারঅল বডি ফাংশনের উপর কাজ করছে। তার মানে পুরো হেলথের উপরে। এবং এটা আমাদের কনভেনশনাল মেডিসিন, যেটা মেডিসিন আসলে কাজ করে ডিজিজের উপরে, যে আমার আসলে যে রোগটা হয়েছে ওই স্পেসিফিক রোগের উপরে কিন্তু ফোকাস করে আসলে আমাদেরকে ওষুধ দেওয়া হয়। যেমন আমরা জ্বর জ্বর হলে অ্যাজ ইউজুয়াল, বা আমাদের মাথা ব্যথা হলে আমরা কিনি প্যারাসিটামল দিই। প্যারাসিটামল হলো জেনেরিক নেম, এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে অ্যাকচুয়ালি আছে। আমরা যদি অ্যাসিডিটির প্রবলেম হয় বা আমাদের যেটাকে আমরা গ্যাস্ট্রিক বলি, এটার জন্য আমরা বিভিন্ন আমাদের ওমিপ্রোজল আছে, স্মোপ্রোজল আছে, এই ধরনের জেনেরিক জাতীয় বিভিন্ন ওষুধ আমরা গ্রহণ করি। তার মানে আপনি জ্বর আসছে, আপনি প্যারাসিটামল নিচ্ছেন, মানে আপনি প্যারাসিটামল খাওয়ার সাথে সাথে দেখবেন যে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনার জ্বরটা কিন্তু নিয়ন্ত্রণে চলে আসছে, বা আপনার মাথা ব্যথা নিয়ন্ত্রণে চলে আসছে। কিন্তু আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, ওইটার জন্য কিন্তু প্যারাসিটামল খেলে আপনার কি হবে না, কাজ করবে না। আপনাকে গ্যাস্ট্রিকের যদি সমস্যা থাকে, প্যারাসিটামলের সাথে সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে ওমিপ্রাজল বা স্মোপ্রাজল জাতীয় কোনো গ্যাসের ওষুধ আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে আপনি দুটোই ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনি প্যারাসিটামল খেলে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ মানে আপনার গ্যাস্ট্রিক ভালো হবে না। তাহলে ফোকাস আমরা বুঝতে পারছি যে ন্যাচারাল প্রোডাক্টের বা ন্যাচারাল ফুডের ফোকাস হলো ওভারঅল হেলথ ফাংশনের উপরে, এবং মেডিসিনের কাজ হচ্ছে স্পেসিফিক ডিজিজের উপরে। এবং মেথড যদি আমরা দেখি, যে ন্যাচারাল ফুডের আসলে আমরা কেন গ্রহণ করব, ন্যাচারাল ফুড আমরা গ্রহণ করব প্রিভেনশনের জন্য, যে আমরা রোগ হওয়ার আগেই, রোগ যেন না হয় সেটার জন্য আমরা প্রিভেনশন, যেন আমরা কি বলা হচ্ছে যে প্রতিরোধ করব। অ্যাকচুয়াল বলা হচ্ছে যে প্রতিরোধ করা। আমরা বিভিন্ন খাবার খাই, বা বিভিন্ন সময় বিভিন্ন কি বলা হচ্ছে যে আমরা বইপত্রে পড়ে আসছি যে বিভিন্ন খাবার, আমরা মিষ্টি কুমড়া
ছোট মাছ বা এই ধরনের বিভিন্ন কিছু আমরা কিন্তু যখন আমরা ছোট ছিলাম, এটা ক্লাস 1 2 3 বইতেও কিন্তু বিভিন্ন রকম আছে, ভিটামিন ই আছে, ভিটামিন কি কোন খাবারে কোন ভিটামিন আছে, এটা আমরা কিন্তু ছোটবেলায় আমরা অনেকেই মানে সবাই পড়ছি, যেহেতু আমরা মোটামুটি সবাই মানে কি বলা হচ্ছে যে হায়ার হায়ার লেভেলের ডিগ্রি না থাকলেও আমাদের কিন্তু কি বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা লেভেলে সবাই আমাদের বাংলাদেশে অ্যাটলিস্ট আমাদের আছে। তাহলে আমরা জানি যে আমরা যে খাবারটা খাই বা এই ধরনের যে খাবার আমরা একটু উৎসাহী হয়ে খাই, যেমন আপনার বাংলাদেশে এখন একটা খাবারের খুবই প্রচলন আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে বিটরুট। এটা বাংলাদেশে আগেও হতো, কিন্তু এত মানে কি বলা হচ্ছে যে এই খাবারটা সম্পর্কে এত মানুষের ধারণা ছিল না, বা এত আসলে এই খাবারটা সম্পর্কে মানুষ জানতো না। এখন যেমন অনলাইনের মাধ্যমে আসলে খুবই এটা একটা কি বলা হচ্ছে যে একটা কি বলা হচ্ছে ভাইরাল জাতীয়, যদি মনে করেন যে আমরা ফেসবুকে ঢুকলে দেখতে পাই যে বিটরুটের আপনার পাউডার পাওয়া যায়, বিটরুটের আপনার বিভিন্ন আপনার পেজ থেকে বিভিন্ন থেকে তারা ইয়ে করছে। এখন বলা হচ্ছে কি এই বিটরুটটা তো আমাদের আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রতিদিনকার খাবারের তালিকায় থাকে না, কিন্তু বিটরুট আমরা খাচ্ছি কেন, বলছে যে এর ভিতরে অনেক বিভিন্ন আপনার নিউট্রিশনাল ভ্যালু আছে, যেটা খাওয়ার মাধ্যমে কি হবে আপনার বিভিন্ন ডিজিজ থেকে আপনি প্রতিকার পেতে পারেন, অথবা আপনাকে প্রিভেনশন দিতে পারে। তার মানে আমরা কিন্তু দেখেন বিটরুটটা এখন অনেকেই কিন্তু নিজে থেকেই আগ্রহ সহকারে খাচ্ছি যে এটার মধ্যে কি আছে, প্রিভেনশন আছে, যে খাওয়া আমি যদি এটা খাই তাহলে বিভিন্ন যে গুণাগুণ আছে সেই গুণাগুণগুলো আমরা পাচ্ছি। এবং কনভেনশনাল যে মেডিসিন, মেডিসিনের কাজ হচ্ছে যে কিওর করা, যে আপনি রোগ হবে, রোগ হওয়ার পরে আপনি ওষুধ খাবেন। তার মানে দেখেন বিটরুট খাওয়ার জন্য কিন্তু আমরা কি করছি না, কোনো ডাক্তারের কাছে কিন্তু যাচ্ছি না, কোনো ডাক্তারের পরামর্শ নিচ্ছি না যে স্যার আমি বিটরুট খাবো। এই ডাক্তারের কাছে মনে করেন যে আপনার সিরিয়াল দিয়ে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়ে তার কাছে আমি পরামর্শ নিয়ে এসে বিটরুট কিনছি না। তার মানে এটা ন্যাচারাল ন্যাচারাল ফুড, এটা আমি জানি যে এটা তো প্রকৃতি থেকে সৃষ্টি করা, এটা কাঁচাও খাওয়া যাবে, এটা জুস করে খাওয়া যাবে, এটা পাউডার আছে, পাউডার যদি আমি খাই তার মানে এটার ভিতরে যে বেনিফিট গুলো আছে আমার বডিতে এটা পাবে, আমার অর্গান গুলা পাবে, পাশাপাশি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আমার বডিটা সুস্থ থাকবে। কিন্তু কিওরের জন্য কিওরের জন্য যেটা করি আমরা সেটা হলো যে আমার রোগ হওয়ার পরে আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু কি করে আমাদেরকে বিভিন্ন টেস্ট করে, প্যাথোলজিক্যাল টেস্ট করার মাধ্যমে আমাদেরকে সেই অনুযায়ী স্পেসিফিক ওই অর্গানের কি বলা হচ্ছে সমস্যা অনুযায়ী আমাদেরকে কিওর করার জন্য আমাদেরকে বিভিন্ন মেডিসিন বা ড্রাগ দিয়ে থাকে অ্যাকচুয়ালি। এখন আসলে ড্রাগ কেন বলছি, ড্রাগটা বললে আমাদের বাংলাদেশে আবার অনেক এটাকে নেগেটিভলি আসলে নিয়ে যায়। আসলে ওষুধের নামই হচ্ছে ড্রাগ। দেখেন এই যে প্রোডাক্ট, ন্যাচারাল ফুডের প্রোডাক্টের নাম কি বলা হচ্ছে, সাপ্লিমেন্ট। আমাদের ডিএক্সএন এ যেটা আছে, যে আমরা কিন্তু ডিএক্সএন এ আমাদের কিন্তু কোনো ওষুধ নাই। অনেকে এটা ভুল করে থাকেন, আজকে একবারে নতুন যারা আছেন তারা কিন্তু এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। অনেকে এটা বলে থাকেন যে ডিএক্সএন এর ওষুধ, ডিএক্সএন এর ট্রিটমেন্ট, হ্যাঁ, না, ডিএক্সএন এর কোনো ওষুধ না। এটা খেয়াল রাখবেন, কখনো ডিএক্সএন এর কোনো প্রোডাক্টকে ওষুধ হিসাবে ট্রিট করা যাবে না। এটাকে থেরাপিউটিক ক্লেম, ডিএক্সএন এর এটা ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট, সম্পূরক খাবার, ঔষধি খাবার বলতে পারেন আপনি, কিন্তু কোনো ওষুধ বলা যাবে না। এটা আমরা যদি ওষুধ বলি তাহলে আমাদের টিমও কিন্তু ওষুধ বলা শিখবে, তাহলে ওষুধ কিন্তু বলা যাবে না। তাহলে আমরা বুঝলাম যে ন্যাচারাল ফুডকে বলা হচ্ছে যে সাপ্লিমেন্ট, খাদ্যের বিকল্প হিসাবে বা সম্পূরক খাবার হিসাবে, কিন্তু ওষুধকে কিন্তু বলা হচ্ছে যে ড্রাগ। সারা পৃথিবীতে কিন্তু ওষুধকে ড্রাগ হিসাবে, এবং বাংলাদেশেও কিন্তু দেখবেন ওষুধের যে লাইসেন্স আছে এটাকে বলা হয় যে ড্রাগ লাইসেন্স নিতে হয়। হ্যাঁ, ড্রাগ লাইসেন্স গভর্নমেন্ট থেকে কিন্তু এই লাইসেন্সটা নেওয়া লাগে, এটাকে ড্রাগ লাইসেন্স। যারা ফার্মেসি বা এই ধরনের সাথে জড়িত আছেন বা ওষুধ কোম্পানিতে তারা জানবে। তাহলে এই আপনার কি বলা হচ্ছে যে ড্রাগটা আসলে নেগেটিভ শব্দ, কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটাকে ড্রাগ বলা হয়। এবং গোল কি, লক্ষ্য আসলে ন্যাচারাল ফুডের লক্ষ্য হলো ওয়েলনেস। ন্যাচারাল ফুড যখন আপনি খাবেন, এটা আপনার কাজ হচ্ছে যে আপনার বডিকে কি বলা হচ্ছে যে ওয়েলনেস, আপনার বডিকে হেলদি রাখার জন্য, ওয়েলদি রাখার জন্য আপনার কাজ করবে ন্যাচারাল ফুড। এবং মেডিসিনের কাজ হচ্ছে কারেকশন, সমাধান করা, সমস্যা হচ্ছে সমস্যাকে সমাধান করা। এই হচ্ছে আমাদের ন্যাচারাল ফুড এবং মেডিসিনের পার্থক্য। তার মানে আমরা বুঝলাম যে আসলে যারা আমরা পুরাতন আছি অনেকেই আমরা এই আলোচনাগুলো অনেকবার শুনেছি, নতুন যারা আছেন তারা স্পেশালি একটু মনোযোগ দেন যে আসলে অ্যাকচুয়ালি আমাদের বডিতে ন্যাচারাল ফুড এবং মেডিসিনের আসলে অ্যাপ্রোচটা কি, ন্যাচারাল খাবার এবং সাপ্লিমেন্টের অ্যাপ্রোচটা কি, এবং মেডিসিনের যে অ্যাপ্রোচটা কি। আমরা অনেকেই মেডিসিনের সাথে এই ন্যাচারাল খাবারকে গুলিয়ে ফেলাই, এই জন্য যে প্রবলেমটা আমাদের হচ্ছে। অনেকেই কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট বা এই ধরনের আমরা সাপ্লিমেন্টেশন যখন যখন গ্রহণ করি, গ্রহণ করার পরে মানে আজকে আরজিএল নিয়ে গেছি অফিস থেকে কিনে, সার্ভিস সেন্টার থেকে কিনে, কালকে খাওয়ার পরে বুঝলাম যে না, কিছু তো বুঝতে পারছি না। পরশুদিন খাওয়ার পরে বলছি যে না, কোনো উপকার তো পাচ্ছি না। তার মানে এটা উপকার আপনি পাবেন না এই জন্য যে এটা তো মেডিসিন না, এটা ন্যাচারাল খাবার। আপনি ডাক্তার আগে দেখেন, অনেক আগে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করতো আপনার
মানুষের দুর্বলতা থাকলে কিছু ভিটামিন টিটামিন লিখতো আর বলতো যে একটু দুধ খাবেন, ফলমূল খাবেন, আপনার কি বলা হচ্ছে যে কচি মুরগির মাংস খাবেন বা কবুতরের মাংস খাবেন। এখন আপনি মনে করেন যে ডাক্তারের কাছ থেকে এসে আজকে আসার পর ওষুধ খাওয়া শুরু করলেন, আর দুধ খাওয়া ফলমূল খাওয়া শুরু করলেন, কালকেই লাফ দিয়ে উঠবেন, এটা কি হবে? কখনোই না। তার মানে আপনি ন্যাচারাল খাবার যখন খাবেন, একটা কি বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট প্রসেস, আপনি 1 মাস খাবেন, 1.5 মাস খাবেন, 2 মাস খাবেন, তারপরে না আস্তে আস্তে আপনার শরীরের কি বলা হচ্ছে যে শক্তিটা আপনি ফিরে পাবেন। কিন্তু আজকে আপনি 1 গ্লাস দুধ খেলেন বা 1 কেজি দুধ খেলেন, 1 ঘন্টা পরে লাফ দিয়ে উঠবেন, এরকম তো হবে না। এটা ন্যাচারাল ফুডে কখনোই হবে না। এটা একটা প্রসেস। এটা আপনার বডি কি বলা হচ্ছে রিসিভ করতে করতে আস্তে 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 আপনাকে নিউট্রিশন প্রোভাইড করবে। কিন্তু আপনার কারেকশন যেটা করবে, মেডিসিনে যেটা কারেকশন করবে, সেটা ইনস্ট্যান্ট কারেকশন করবে, কারণ ওইটা ওইভাবে ওই মলিকুল গুলা তৈরি করা আছে। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে না, ডিএক্সএন এর প্রোডাক্ট বা ন্যাচারাল খাবার আপনি খাওয়ার সাথে সাথে 1 মাসেও যে আপনি অনেক সময় রেজাল্ট পাবেন এরকম নাও হতে পারে। এটার বিভিন্ন অ্যাপ্রোচ আছে, আমরা দেখবো। এখন আসলে বেসিক্যালি বলা হচ্ছে যে 4 পিলার্স টু হেলথ। হেলথের আসলে 4টা স্তম্ভ বা 4টা পিলার আছে। 4টা পিলারের মাধ্যমে বা এই 4টা স্তম্ভের মাধ্যমে আমরা আমাদের বডিকে সুস্থ রাখতে পারি। নাম্বার ওয়ান কি? পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, যেটা বলা হচ্ছে যে ইতিবাচক মন মানসিকতা। আপনার মানসিকতা, আমাদের মেন্টাল অ্যাটিটিউড, আমার মানসিকতা যদি কি বলা হয় যে আপনার পজিটিভ না থাকে, তাহলে কি হবে? আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না। তার মানে আপনাকে সবসময় ইতিবাচক ভাবতে হবে। ইতিবাচক ভাবতে গেলে কি করতে হবে? আমরা এখানে যারা আমরা আছি এখন 200-র উপরে আমরা আছি, আমরা ম্যাক্সিমাম মনে হয় আমার কাছে এখানে আমরা বাংলাদেশে যত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা, আমরা সবাই বাংলাদেশি বা বাঙালি। আমরা আসলে ধর্মীয় অনুযায়ী আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমাদের ভিতরে কিন্তু সন্তুষ্টি কিন্তু কম। আল্লাহ আমাদেরকে যা যে অবস্থায় রাখছে, যখন যে অবস্থায়, সেই অবস্থায় আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আমরা অনেকেই, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, আমাদের থেকে অনেককে অনেক খারাপ রাখছে, কিন্তু আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি না। যে আমাদের টাকা নাই, আমাদের বাড়ি নাই, আমাদের এই নাই, আমাদের ওই নাই, আমরা কি বলা হচ্ছে যে 3 বেলা মাংস দিয়ে খাইতে পারছি না, বা অমুকের এটা এই আছে ওই আছে। হ্যাঁ, তার মানে আমরা শুধু অন্যের সাথে কম্পেয়ার করি, অন্যের সাথে কম্পেয়ার করি, যারা ভালো আছে তাদের থেকে কম্পেয়ার করি উঁচু লেভেলে। কেন আপনি একটু লোয়ার লেভেল, আপনার লোয়ার লেভেল একটু কম্পেয়ার করেন, যে আপনার থেকে অনেক মানুষ খারাপ আছে, তাদের থেকে আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছে। আপনার মাথার উপর একটা ছাদ আছে, অনেক মানুষ, আপনি রাস্তায় যান, ফুটপাতে রাত্রে ঘুমিয়ে আছে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, না আছে বালিশ, না আছে তোশক, না আছে ফ্যান, না আছে মনে করেন যে আপনার মশায় কামড়াচ্ছে কোনো মশারি। তার মানে দেখেন তারা কত কত মানুষকে আল্লাহ আসলে এই পৃথিবীতে রাখছে, মানে খারাপ রাখছে। তাহলে আমরা আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। তার মানে এই জিনিসটাকে আপনি একটা ইতিবাচক ভাবে যদি নেন, যে আল্লাহ আপনাকে যে অবস্থায় রাখছে, সৃষ্টিকর্তা যেভাবে আপনাকে রাখছে, এটা আপনি অনেক ভালো আছেন, এটাও আপনার একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। কিন্তু আপনি যদি সবসময় না পাওয়ার মানসিকতা আপনার ভিতরে থাকে, আপনি কিন্তু সবসময় কষ্টে থাকবেন যে আমার এটা নাই, আমার ওইটা নাই। আপনি যখন প্রবলেমকে ফোকাস করবেন, খালি প্রবলেম প্রবলেম, এবং এটার জন্য কি হবে? আপনার ভিতরে, আপনার হার্টে কিন্তু, আপনার হৃদয়ের মধ্যে সবসময় একটা হাহাকার তৈরি হবে। আপনি চিন্তা করবেন আমি কবে বাড়ি করব, কবে গাড়ি করব, কবে এই করব, কবে ব্যাংক ব্যালেন্স হবে। হ্যাঁ, মানে এই এই না পাওয়াতে কি হবে, একসময় আপনি কিন্তু এই ভিতর থেকে আপনার না পাওয়া না পাওয়াতে আপনি অসুস্থ হয়ে যাবেন। তার মানে সুস্থ থাকার প্রথম স্তম্ভ হলো যে আপনি যখন যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে শুকরিয়া আদায় করে পজিটিভলি, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, ইতিবাচক ভাবে যদি আপনি থাকেন, সন্তুষ্টি যদি আপনার ভিতরে থাকে, দেখবেন যে আপনি অনেক ভালো আছেন। তার মানে আমাদেরকে অবশ্যই ইতিবাচক ভাবে, পজিটিভলি আমাদেরকে থাকতে হবে। যেটাই হোক না কেন, আপনি আপনার সাথে খারাপ যদি কোনো কিছুও ঘটে, এর ভিতরে আপনি মনে করবেন যে আল্লাহ এর ভিতরে আপনার জন্য কল্যাণ নিহিত রাখছে। এটাও যদি আপনি পজিটিভলি নেন, দেখবেন যে আপনি অনেক কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। তার মানে খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের। কিন্তু কি বলা হচ্ছে যে আমাদের লাইফ স্টাইলের মধ্যে এটা কি বলা হয় যে আমাদের মানে আমাদের সকল মানুষের মধ্যে এই জিনিসটা কিন্তু এখন ঢুকে গেছে। এটা কিন্তু একটা কমন, আমাদের একটা ডিজিজ। রোগের থেকে কমন ডিজিজ হলো আমাদের শুকরিয়া আদায় নাই। আমরা সবসময় হাহাকারের মধ্যে ভুগি। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে এটাও আমাদের পেট ভরে না, মন ভরে না, আরো চাই আরো চাই। এই ধরনের মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে। অবশ্যই আপনাকে আপনাকে ডেভেলপ করার জন্য, আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্টি রেখে আপনি চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি সবসময় না পাওয়ার আপনার মানসিকতা থাকে, তাহলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। আপনার যাই যতই থাকুক না কেন, যত যাই থাকুক না কেন, আপনি ভালো থাকতে পারবেন না। তাহলে অবশ্যই আমাদেরকে সন্তুষ্টি রাখতে হবে, এবং পাশাপাশি হেলদি লাইফ স্টাইল, আমাদেরকে লাইফ স্টাইলটা হেলদি রাখতে হবে। আমরা এখন আমাদের সব থেকে বড় যে সমস্যা, আমাদের লাইফ স্টাইল আসলে আমরা কি বলা হচ্ছে যে হেলদির থেকে দূরে, তো এটা আনহেলদিরও মানে শেষ পর্যায়ে নিয়ে গেছি। আনহেলদিরও শেষ পর্যায়ে নিয়ে গেছে। এখন বাংলাদেশে দেখেন দুপুর 3টা 25 বাজে, এখন আমরা অনেকে ডিনার মানে কি বলা হয় যে দুপুরে আমাদের লাঞ্চ করিনি, অনেকেই আমরা দুপুরের খাবার এখনো খাইনি। আমরা মনে করেন যে দুপুরের খাবারটা খাই সন্ধ্যার সময়, রাত্রের খাবার খাই রাত 12টার সময়, ঘুমাই রাত 2টা 3টার সময়।
হ্যাঁ, ফেসবুকিং করে মোবাইল ইয়ে করতে করতে ফজরের এখনকার ইয়াং জেনারেশন আপনার কি বলা হয় ভোরবেলা ঘুমায়, এবং আপনার কি বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে আপনার 10টা 11টা 12টায়। তার মানে আমাদের কি বলা হচ্ছে যে আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা ব্যায়াম করি না, আমরা হাঁটাচলা করি না। আমাদের লাইফ স্টাইলটা চলে গেছে এখন মানে কি বলা আছে একেবারে আনহেলদি শেষ পর্যায়ে। তার মানে আমাদেরকে লাইফ স্টাইলটা ঠিক করতে হবে। আমাদেরকে সময় মতো খাওয়া, সময় মতো ঘুমানো, আমাদের শারীরিক যে ব্যায়াম বা আপনার কি বলা হচ্ছে শারীরিক যে আপনার মুভমেন্ট, অ্যাটলিস্ট ব্যায়াম করতে না পারেন আপনি হাঁটাচলা করেন, আপনি লিফট ব্যবহার না করে একটু আপনি সিঁড়ি ব্যবহার করেন, একটু আপনি কি বলা হচ্ছে যে রিক্সায় বা গাড়িতে বাড়ির কাছে না উঠে আপনি একটু দূরে যাই একটু হাঁটেন। তার মানে এই যে লাইফ স্টাইল গুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি, পাশাপাশি আমাদের কিছু ব্যাড হ্যাবিট আছে, অনেকে আমরা স্মোকিং করি, অনেকে ড্রিঙ্ক করি, এই ধরনের যে বিষয়গুলা, বাইরের খাবারগুলো অ্যাভয়েড করা, এই এই কাজগুলো আসলে আমাদেরকে এই 4টা স্তম্ভের মধ্যে আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। এবং নাম্বার 3 হলো হেলদি ডায়েট। আমরা যে খাবারটা খাই, এই খাবারটা কিন্তু আমাদের, প্রথম কথা হলো যে খাবার আসলে ঠিক নাই, আমরা যে খাবার খাই খাবারই ঠিক নাই। দ্বিতীয়ত যতটুকু খাই বা যেটা খাচ্ছি এটা আসলে পরিপূর্ণভাবে খাচ্ছি, মানে আমাদের খাবারের কোনো লিমিট নাই, একবারে গলা পর্যন্ত খাওয়া দাওয়া যাকে বলে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, উনি কিন্তু বলছে যে উনি যে খাবারটা খেত মানে সব সময় কিন্তু ভরপেট কিন্তু কোনো 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 সময় খেত না। ওনার সুন্নত হলো বলতে হয় যে উনি 3 ভাগটা খেত এবং 1 ভাগ খালি রাখতো। এবং কি বলা হচ্ছে যে আমরা যে অনেকেই বলে ভরপেট খাওয়ার পরেও আমরা কিন্তু একবারে গলা পর্যন্ত আসলে খাই, মানে আমাদের খাওয়ার আসলে যেটা খাবার ভুলভাল খাবার খাচ্ছি, আবার খাবারটাও বেশি খাই। এবং পাশাপাশি আমাদের আরেকটা যেটা দরকার সেটা হলো যে সাপ্লিমেন্টেশন। তাহলে হেলদি ডায়েট আমাদেরকে পরিমিত খেতে হবে, পরিমিত, আমার বডি যতটুকু রিসিভ করবে পরিমিত খেতে হবে। দেখেন আপনার আহ, পরিমিত আসলে খাবার কারা খায়, পরিমিত খাবার খায় হলো যারা জীবজন্তু জানোয়ার। দেখবেন যে আপনারা এই যে টিভিতে বা আপনার ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন বিভিন্ন যে আমাদের আপনার কি বলা আছে আপনার যে আমাদের যে চ্যানেলগুলো আছে যেখানে আপনার ওই যে পশু পাখির যে ইয়ে দেখায়, আপনার ডিসকভারি বা এই ধরনের যে চ্যানেলগুলোতে আছে, দেখবেন যে বাঘ যখন শিকার করে, ধরেন একটা হরিণকে শিকার করছে, হরিণকে শিকার করার পরে হরিণকে যখন খাচ্ছে, মানে সে খেতে খেতে তার যখন ক্ষুধাটা মিটে যায়, দেখবেন যে হরিণ কিন্তু হয়তোবা অর্ধেক বা 1/3 খাওয়া হয়েছে, মানে 4 ভাগের 1 ভাগ খাওয়া হয়েছে, সে কিন্তু 1 ভাগকে ফেলে রেখে চলে গেছে। তার মানে সে কিন্তু হরিণকে পরিপূর্ণভাবে খাচ্ছে না, তার ক্ষুধা শেষ, সে খাবার ত্যাগ করে দিছে। তার মানে তার যতটুকু ক্ষুধা সে কিন্তু ততটুকুই খায়। কিন্তু আমরা আসলে কি করি দেখেন, আমরা অনেক সময় মনে করি যে না, আমাদের কি বলা হয় যে খাবার নষ্ট হবে বা এই ধরনের খাবারটা আমরা সংরক্ষণ করে পরে খেতে পারি। কিন্তু আমরা মানে খাবার মানে ক্ষুধা মেটার পরেও আমরা খাবারটা আসলে খাই। এই জন্য কিন্তু আসলে আমাদের বিভিন্ন রোগ শোক আরো আরো আসলে বেশি হয়। তো হেলদি ডায়েট, আমরা খাবার পরিমিত খেতে হবে, এবং পাশাপাশি সাপ্লিমেন্টেশন, যেটা হলো যে অনেক সময় আমরা কিছু খাবার আসলে আছে যে আমরা আমাদের যে এখন বর্তমান সমাজে যে খাদ্য গুণ, আমাদের যে খাদ্য গুণগুলো আসলে পাওয়া দরকার ন্যাচারাল ফুডের মাধ্যমে, সেই প্রপার খাদ্য গুণ আসলে আমরা পাচ্ছি না। যেমন কিছু কিছু খাদ্য গুণ আমাদের আছে, যেমন আপনার ওমেগা 3 এই ধরনের, বা ওমেগা 6 এই ধরনের কিছু কিছু আপনার আমাদের এসেনশিয়াল কিছু আপনার নিউট্রিশন আছে, যেটা আসলে আমরা আমাদের বাংলাদেশে এই ধরনের খাবার আসলে খুবই কম আছে, যে খাবারের ভিতরে এই ধরনের ওমেগা আসলে আমরা পাই না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাপ্লিমেন্টেশনের হেল্প নেওয়া লাগবে। সো আসলে বেসিক্যালি বডি আসলে অসুস্থ হয় কেন, বডি অসুস্থ হয় আসলে 2টা কারণে। বলা হচ্ছে যে নাম্বার 1 হলো টক্সিন, এবং নাম্বার 2 হলো ইমব্যালেন্স অফ বডি, বডি ইমব্যালেন্স হয়। টক্সিন কি, টক্সিন মানে বিষ। আমরা জানি যে টক্সিন অ্যান্ড ইমব্যালেন্স অফ বডি আর কস্ট বাই ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্যাক্টর। তাহলে টক্সিন হলো এক্সটার্নাল ফ্যাক্টর, বিষ, বাইরে থেকে, মানে আপনার কি বলা হচ্ছে যে আমরা আমাদের শরীরের বাইরে থেকে বিষ আমাদের ভিতরে প্রবেশ করে। এবং বডি ইমব্যালেন্সটা হলো এটা ইন্টারনাল ফ্যাক্টর, যেটা আমাদের বডি, আমাদের শরীরের ভিতরেই এটা কি করে, আমাদের বডির সেলগুলা এটা ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স হারা হয়ে যায়। এবং এটার বিভিন্ন কারণ আছে, যে আপনার স্ট্রেস, চিন্তা, যেটাকে বললাম মডার্ন লাইফস্টাইল, আমাদের যে লাইফস্টাইল এখন মডার্ন লাইফস্টাইল আমরা রিড করছি, ফ্রি রেডিক্যাল, বডির ভিতরে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। এবং পাশাপাশি এয়ার পলিউশন, বাতাসের মাধ্যমে, পলিউটেড ওয়াটার, আপনার পানির মাধ্যমে, এবং কেমিক্যাল, ড্রাগ এবং ইটিসি, এবং বিভিন্ন আমাদের খাবার দাবারের মাধ্যমে কেমিক্যাল, এবং আপনার ওষুধের মাধ্যমে আমাদের বডিতে কি যাচ্ছে আপনার, আমাদের বিভিন্ন টক্সিন আমাদের বডিতে যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটা কাজ আসলে আমরা করি, সেটা হলো যে আমাদের ইটিং হ্যাবিট, যেটা খাবারের যে আমাদের অভ্যাস, যেটাকে বলা হচ্ছে যে ইট টু মাস, যেটা একটু আগে বললাম, আমরা বেশি পরিমাণে খাই, ইট অফেন এবং ইট টু ফাস্ট, মানে বেশি খাই এবং দ্রুত খাই। মানে আমরা খাবারটাকে যেভাবে চিবিয়ে খাওয়া উচিত সেভাবে আসলে আমরা খাই না। আমরা দেখবেন যে খাবার খেতে গেলে মানে শুধু গিলি,
আমি মানে ওই যে পশু পাখি যেভাবে মানে গরু যেভাবে খায়, দেখেন গরু আগে কি করে, গরু খাবারটা আসলে খেয়ে নেয়, খাওয়ার পরে সে জাবর কাটে। হ্যাঁ, আগে গিলে নাই, গেলার পরে এটা খাবারটাকে নিয়ে এসে জাবর কাটে। তো আমরা তো জাবর কাটার অপশন আমাদের নাই, আমাদের তো আল্লাহ সেভাবে সৃষ্টি করেনি, কিন্তু আমরা শুধু গরুর মতো শুধু গিলি, মানে দ্রুত খাবার মুখে দিলাম, এক লোকমা দিলাম, এটাকে ভালোভাবে চিবিয়ে যে একটু খাবো খাবারটাকে, মানে 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 কি বলাচ্ছে যে এটাকে মানে আমরা ভালোভাবে চিবাই না, এই একবার দুইবার দিয়ে এটা মনে করেন খাই, মানে তাড়াতাড়ি, সময় নাই। হ্যাঁ, এবং এটা আমাদের হ্যাবিট হয়ে গেছে, যে আমরা ছোটবেলা থেকে আমাদেরকে ওইভাবে শেখানোও হয়নি যে আসলে খাবারটাকে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তাহলে আমরা বেশি পরিমাণে খাচ্ছি এবং দ্রুত খাচ্ছি, এই দ্রুত খাওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের অনেকেরই কিন্তু হজম শক্তি দিন দিন কিন্তু আসলে দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের যে খাবার হজম হয় না, খাবার যে হজম হয় না, এই খাবার হজম না হওয়ার অন্যতম কারণ হলো যে আমরা আমরা খাবারটা চিবিয়ে খাই না। যাদের আসলে অ্যাসিডিটির প্রবলেম আছে, যাদের হজম ক্রিয়ার সমস্যা আছে, এই ধরনের যারা প্রবলেমে ভুগছেন, খাবারটা বেশি করে চিবিয়ে খাবেন, দেখবেন যে আপনার অনেক প্রবলেম দূর হয়ে গেছে। এবং ইট টু মাচ অ্যাসিডিক ফুড, আমরা প্রচুর পরিমাণে অ্যাসিডিক ফুড খাই, যেটা হলো যে আপনার কি বলা আছে, এই যে শাকসবজি ফলমূলের বাইরে আমরা বিভিন্ন কি অ্যাসিডিক ফুড বলতে কি, আমরা বিস্কিট, চানাচুর, পাউরুটি, আমরা টোস্ট, আমরা কি খাচ্ছি, বার্গার, পিৎজা, এই যে এই ধরনের অ্যাসিডিক ফুড, যেটা ভাত, রুটি, মাছ, মাংস, এগুলো কিন্তু অ্যাসিডিক ফুড। তাহলে এই অ্যাসিডিক ফুড আমরা বেশি পরিমাণে খাচ্ছি। এবং এই টু মাচ কুড ফুড, যেটাকে বলা হচ্ছে যে বেশি পরিমাণে ভাজা ভাজা করে, করল্লা ভাজতে 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 মনে করেন যে এটার মানে ওর ভিতরে যে গুণাগুণ গুণাগুণ তো শেষ, ওটা মনে করেন যে শুধু ছাইটা খায়, এরকম আমরা অবস্থা আছে। এরকম আমাদের একটা হ্যাবিট, স্পেশালি বাংলাদেশে আমরা কিন্তু প্রচুর পরিমাণে তেল মশলা এবং প্রচুর পরিমাণে ফ্রাইকৃত খাবার খাই, যেটা সারা পৃথিবীর অনেক দেশে, আপনারা যারা দেশের বাইরে আছেন বা টুকটাক আমাদের যাদের অনেকের দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছে, অনেক দেশে আপনারা দেখবেন যে তারা কিন্তু বয়েলড বয়েলড ফুড খায়, তারা কিন্তু দেখবেন কাঁচা কাঁচা খাবার খায়। তার মানে এতে কি হয় যে খাবারের গুণাগুণটা বেশি পরিমাণে আমরা আমাদের শরীরে কিন্তু নিউট্রিশনটা পাওয়া যায়। এবং ইট টু লিটল গ্রিন ভেজিস, এবং বলা হচ্ছে যে আমরা একেবারে সবুজ শাকসবজি, যেটা স্পেশালি সবুজ শাকসবজিটা আমরা খুবই কম পরিমাণে খাই। তাহলে এই দুইটা কারণে, টক্সিন এবং ইমব্যালেন্স এবং আমাদের খাবার হ্যাবিটের কারণে কিন্তু আসলে আজকে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এবং দেখবো যে আসলে বডিকে বলা হয় যে বডি ইজ দ্য বেস্ট ডক্টর, আমরা জানি যে শরীর আমাদের সেরা ডাক্তার। আমাদের যে বাইরের যে ডাক্তার আমরা দেখাই, এই ডাক্তার আসলে আমাদের সেরা ডাক্তার না, আপনার বডি আপনার সেরা ডাক্তার। আপনার বড় এমবিবিএস ডাক্তার, বাংলাদেশের সেরা ডাক্তার, পৃথিবীর সেরা ডাক্তার, এই ডাক্তার আপনার সেরা ডাক্তার না। আপনার বডির ভিতরে আল্লাহ তাআলা একটা সেরা ডাক্তার দিয়ে রাখছে, একটা ডিফেন্স সিস্টেম দিয়ে রাখছে। বলা হচ্ছে যে থ্রি ডিফেন্স লেভেল অফ দ্য বডি টু ডিল উইথ টক্সিন। আমরা যে টক্সিন বা বিষ আমাদের বডিতে যায়, এটা তিনটা মাধ্যমে আসলে আমাদের বডিতে এই টক্সিনটাকে কি হয়, বের হয়, বা তিনটা মাধ্যমে এই টক্সিনটা আপনার কি বলা হচ্ছে যে টক্সিনটা রিলিজ হয়। আমরা যে প্রতিনিয়ত যে খাবার দাবার, পানির মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে যে বিষ আমাদের বডিতে যাচ্ছে, তিনটা ভাবে এই টক্সিনটা বডি ডিল করে। আমরা দেখবো যে তিনটা মাধ্যমটা কি বলা হচ্ছে যে ফার্স্ট লেভেল ডিফেন্স, একটা হলো ডিসচার্জ ফেজ, সেকেন্ড লেভেল হলো পুট অ্যাসাইড ফেজ, থার্ড লেভেল ডিফেন্স হলো টিউমার ডেভেলপমেন্ট ফেজ। আমরা একটু ডিটেলস আলোচনা করব। যে ফার্স্ট লেভেল অফ ডিফেন্স যেটাকে বলা হচ্ছে যে দ্য ডিসচার্জ ফেজ, আমরা যদি দেখি যে আমরা যেটা বললাম যে বাতাস, পানি এবং খাদ্যের মাধ্যমে যে টক্সিনটা আমাদের বডিতে যাচ্ছে, এটা আসলে কি করে টক্সিন, বিষ তো আমাদের বডিতে যাচ্ছে। এখন বডির কাজ হলো প্রতিনিয়ত বডি কিন্তু টক্সিন বের করবে, টক্সিন যদি আমরা বের না করতে পারি তাহলে কিন্তু আমরা বাঁচবো না। টক্সিন কিন্তু বের হয় অন্যতম কি, এই যে আমরা প্রতিনিয়ত যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু টক্সিন বের হচ্ছে। আপনি দেখেন, আপনি যদি এই শ্বাস প্রশ্বাস যদি মানুষ মানে কি বলা যায় যে 5 মিনিট 10 মিনিট যদি না নিতে পারে, সে কিন্তু মারা যাবে। তার মানে আপনার টক্সিন আমাদের বডি থেকে প্রতিনিয়ত বের হয় কিসের মাধ্যমে, প্রস্রাব, পায়খানা, কফ এবং ঘামের মাধ্যমে। প্রস্রাব, পায়খানা, কফ এবং ঘামের মাধ্যমে, এই চারটা মাধ্যমে টক্সিন আমাদের বডি থেকে বের হয়। তার মানে এই টক্সিন আমরা যে খাবার খাই, খাবার মানে কি বলা হচ্ছে যে আমরা যে তিনটা মাধ্যমে, যে আপনার খাবারের মাধ্যমে এবং পানির মাধ্যমে এবং অক্সিজেনের মাধ্যমে আমাদের বডিতে যে বিষগুলা যাচ্ছে, এই বিষগুলা চারটা মাধ্যমে বের হয়ে যায়। আচ্ছা, এই জ্ঞানোথেরাপির আলোচনা এটা একটু খুবই কাঠখোট্টা আলোচনা, হ্যাঁ, আমি মনে হয় একটু কঠিন আলোচনা হচ্ছে। আপনারা কি আসলে আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু খুব সহজভাবে চেষ্টা করছি বাংলায় বা স্পেশাল ইয়ে করে বোঝানোর জন্য, আমার কথা কি বুঝতে পারছেন কিনা? যদি না বুঝতে পারেন একটু আমাকে কমেন্টে জানাবেন, কারণ এই আলোচনাগুলো অনেকেই যারা একবারে নতুন আছেন হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, বা অনেকে আসলে অনেকে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো বা আমার থেকে আরো ভালো বুঝবেন এই বিষয়গুলো, কারণ আপনাদের পড়াশোনার সেক্টরে এই জিনিসগুলো ছিল। তার মানে আমি চেষ্টা করছি যে মানে কি বলা আছে এটা আরো কঠিন ভাবে, যারা যদি এই 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 স্লাইডটা কোনো ডক্টর আলোচনা করতো, এটা আরো কঠিন দিকে নিয়ে যেত, আমি কিন্তু ওই কঠিন দিকে নিয়ে যাচ্ছি না, একবারে উপর লেভেল থেকে আসলে
আমি মানে বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখেন যে বলা হচ্ছে যে টক্সিন আমাদের বডিতে প্রতিনিয়ত যায়, অতীতেও গেছে, আগে কম গেছে, এখন বেশি যাচ্ছে, সামনে আরো বেশি যাবে। কিন্তু টক্সিন বের হয়, টক্সিন বের হয় আমাদের প্রস্রাব পায়খানা ঘাম এবং কফের মাধ্যমে, হাসির মাধ্যমে কিন্তু টক্সিন বের হয়। যদি টক্সিন বের না হতো তাহলে আমাদের বডিতে এই টক্সিন জমা থেকে থেকে আমরা আরো আগে অসুস্থ হয়ে যেতাম। তার মানে এখন আমরা অসুস্থ হচ্ছি কিন্তু কম অসুস্থ হচ্ছি। কিন্তু আল্লাহ আমাদের এই বডিটা এমন একটা মেকানিজম, এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যে এই বডি থেকে ময়লা বের হয়ে যাবে। ময়লা বের হওয়ারই কাজ হলো আমাদের এই বডি, এই ফাংশন আল্লাহ তাআলা আমাদের এই বডি এইভাবে এমন ভাবে সৃষ্টি করছে। এবং সেকেন্ড লেভেল ফেজ, ডিফেন্স ফেজ যেটাকে বলা হচ্ছে, যেটা হলো যে পুট অ্যাসাইড, যেটা বলা হচ্ছে যে টক্সিন গুলা ওই প্রস্রাব পায়খানা কফ ঘামের মাধ্যমে বের হইতে পারছে না, সেই টক্সিন গুলা কি হয়, ক্রিস্টালাইজড হয়ে কম্বাইন্ড হয়ে কিছু ম্যাটেরিয়ালের সাথে অ্যাড হয়। যেটা ক্রিস্টালাইজড হয় কোথায়, আমাদের বডিতে ইউরিক অ্যাসিড হয় অনেকের, এবং অনেকের স্টোন হয়, কিডনিতে স্টোন হয়, পিত্তথলিতে স্টোন হয়। হ্যাঁ, এটাকে বলা হয় আপনার যে স্টোন, যেটাকে আমরা বলি পাথর। এবং ইউরিক অ্যাসিড, আমাদের বডিতে ইউরিক অ্যাসিড তৈরি হয়, অনেকের দেখবেন যে ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে, আপনার বিভিন্ন ব্যথা করে আপনার পায়ের পাতায়, গোড়ালিতে, হাঁটুতে। হ্যাঁ, তাহলে এই যে টক্সিন গুলা বডি বের করতে পারছে না, সেই টক্সিন গুলা ইউরিক অ্যাসিড এবং স্টোন তৈরি করে। যেটা আমরা এখন অনেকে আপনার কি বলা হচ্ছে যে বিভিন্ন ভাবে বিভিন্ন গবেষকরা, ডাক্তাররা বলছে যে আমরা যে স্পেশালি আমাদের যে কিডনিতে আপনার স্টোন তৈরি হয়, এখন অনেকের কিডনিতে পাথর হয়। এই কিডনিতে পাথর হওয়ার পরিমাণ এখন অনেক বেড়ে গেছে। কেন? কারণ আমরা বেশি পরিমাণে অনেক কি খাই, কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, আমাদের যে আপনার কি বলা হয় আর্টিফিশিয়াল জুস। হ্যাঁ, আমের সময় আমের জুস না খেয়ে আমরা এখন দোকান থেকে আম 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 কি বলা হচ্ছে যে আমের জুস খাই। আম আছে বাজারে, আমটা কিনে জুস করে না খেয়ে আমরা দোকানের আমের জুস কিনে খাচ্ছি, বাচ্চাকে দিচ্ছি। তার মানে বাচ্চাকে আমরা কি করছি, বিভিন্ন আপনার কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এই যে বিভিন্ন কিছু আমরা আছে, হার্ড ড্রিঙ্কস, যারা অনেকে এটাকে পান করেন এই ধরনের। তার মানে এটা আমাদের বডির, আমাদের যে কিডনি, কিডনি কিন্তু এটা থাকতে পারছে না। কিডনি থাকতে পারবে কি, পানি। কিডনি থাকতে পারবে ন্যাচারাল খাবার, ন্যাচারাল জুস। কিন্তু কিডনিকে আমরা দিচ্ছি আর্টিফিশিয়াল জিনিস, যেটা কিডনিতে একসময় জমা হতে হতে কিছু কিডনি বের করতে পারছে, কিন্তু তার যে সূক্ষ্মাত যে ছাঁকনি আছে, সেটা যখন বের করতে না পারছে, এটাকে কিডনিতে স্টোন তৈরি করছে। তার মানে টক্সিন বের হবে, কিছু কিছু বের হবে, কিন্তু যেটা বের হইতে পারছে না সেটা কি করছে, ইউরিক অ্যাসিড এবং স্টোন পাথর তৈরি করছে, এবং কম্বাইন্ড উইথ দ্য ইনার ম্যাটেরিয়ালস টু ফর্ম কোলেস্টেরল অ্যান্ড ফ্যাটস। এবং পাশাপাশি এটা আমাদেরকে কি করছে, কোলেস্টেরল এবং ফ্যাট তৈরি করছে, এটা আমাদের ইনাল ম্যাটেরিয়ালের মাধ্যমে। তাহলে আমি বুঝলাম যে টক্সিন আমাদের বডিতে যায়, টক্সিন বের হয়, কিন্তু বের হওয়ার পরেও কিছু টক্সিন যেটা থেকে যায় সেটা কিন্তু বের হইতে পারে না। সেটা কি করে, সেটা আমাদের বডিতে স্টোন তৈরি করে, আমাদের কোলেস্টেরলের ফ্যাট তৈরি করে। এবং থার্ড থার্ড লেভেল অফ ডিফেন্স সিস্টেমে যেটা করে, সেটা হলো টিউমার ডেভেলপিং ফেজ। এরপরেও যে টক্সিন যেটা আপনার ওখানে জমা হতে পারে না, সেই টক্সিন গুলো কি করছে, সেই টক্সিন গুলো আমাদের বডিতে যে আমাদের টিউমার তৈরি করে, আমাদের বডিতে টিউমার সেল গুলো থাকে। আপনারা জানেন আমাদের বডিতে যেমন ভালো সেল আছে, খারাপ সেল আছে। ভালো সেলও যেমন আছে, খারাপ সেল আছে। ভালো সেলের কাজ কি, খারাপ সেলগুলা বা কোষগুলাকে দমিয়ে রাখা। খারাপ কোষের বা সেলগুলোর মধ্যে অন্যতম হলো টিউমার সেল। এই টিউমার সেল সবসময় চায় যে উপরে উঠতে। টিউমার টিউমার থেকে কি হয়, ক্যান্সার হয়। টিউমার সেল চায় সবসময় যে সে মাথা চাড়া দিয়ে উঠবে, কিন্তু ভালো সেলগুলো সে চায় সবসময় এটাকে দমিয়ে রাখতে। তার আমাদের যে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা, যে টি সেল আছে বলা হয়, এটাকে সে সবসময় দমিয়ে রাখে। দমিয়ে রাখার কারণে আমাদের বডিতে কি বলা আছে যে এই টিউমার সেল ডেভেলপ করতে পারে না। কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন দুর্বল হয়ে যাবে, ওই টি সেল যখন দুর্বল হয়ে যাবে, তখন কি হবে, টিউমার সেল জেগে উঠবে, দেখবেন যে বডিতে টিউমার হচ্ছে। টিউমার যদি আপনি এটাকে মানে কি বলা হচ্ছে অপসারণ না করেন, টিউমার থেকে একসময় ক্যান্সার হবে। তার মানে বডিতে, সবার বডিতে টিউমার সেল আছে, খারাপ সেল আছে বডিতে। তাহলে টক্সিন কি করছে, বলছে যে টক্সিন গুলা ওই স্টোন তৈরি করতে পারছে না, পাথর তৈরি করতে পারছে না, ইউরিক অ্যাসিড তৈরি করতে পারছে না, আপনার কোলেস্টেরল ফ্যাট তৈরি করতে পারছে না, সেই টক্সিন গুলো, টক্সিন দ্যাট ক্যান নট ডিসচার্জ ফ্রম দ্য বডি আফটার এ লং পিরিয়ড অফ টাইম উইল ডেভেলপ ইনটু হেলথ প্রবলেম সাচ এস টিউমার। তাহলে ওই টক্সিন গুলা কি করছে, এই টিউমার সেলের খাবার হচ্ছে এই টক্সিন। তার মানে যে টক্সিন গুলো বললাম বের করতে পারছে না ফার্স্ট লেভেল স্টোজে, যেটা আমাদের প্রস্রাব পায়খানা ঘামের কফের মাধ্যমে, হাসির মাধ্যমে যেটা বের হয়, সেটা যতটুক মানে কিছু অনেকগুলা বের হয়। অনেকগুলা বের হওয়ার পরে যেটা থাকছে সেটা আমাদেরকে পাথর তৈরি করছে। এরপরও যেটা থাকছে সেটা আমাদের কি করছে, টিউমার তৈরি করছে। আমাদের বডিতে টিউমারের খাবার, টিউমার সেলের খাবার হিসেবে এই টক্সিন গুলাকে কাজে লাগছে। তার মানে আমরা বুঝলাম যে টক্সিন বা বিষ যেটা আমাদের বডিতে যাচ্ছে, এই টক্সিন আমাদেরকে বের করতে হবে। বিষ যদি আমাদের বডি থেকে না বের হয় তাহলে আমাদের বডির হেলথ প্রবলেম তৈরি হবে।
এবং যেটা এখন তৈরি হচ্ছে, মানুষের অলরেডি হচ্ছে, ভবিষ্যতে আরো বেশি হবে। তাহলে গ্যানোডার্মা কি করছে? আমাদের গ্যানোডার্মা সাপোর্টস দ্য বডি। গ্যানোডার্মা আমাদের বডিকে সাপোর্ট করছে। কি সাপোর্ট করছে? আমাদের আরজি এবং জিএল। আরজি 90 দিন বয়স্ক মাশরুম ঋষি জ্ঞান। ঋষি জ্ঞানর কাজ কি? আরজি সাপোর্ট দ্য বডি ইন ডিটক্সিফিকেশন। আরজির কাজ হচ্ছে আমাদের বডিকে ডিটক্সিফিকেশন করা, মানে আমাদের বডিতে যে টক্সিন গুলো যাচ্ছে এই টক্সিন গুলোকে বের করে দেওয়া, ময়লাগুলোকে বের করে দেওয়া। তার মানে আমাদের বডিতে ন্যাচারালি যে ময়লা বের হচ্ছে, এরপরেও আরজির কাজ হচ্ছে স্ক্যান করা। মাথার আমাদের কি বলা হচ্ছে, একবারে ব্রেন থেকে, ব্রেনের সেল থেকে আমাদের পায়ের পাতার সেল পর্যন্ত পুরো বডিকে স্ক্যান করে যেখানে যেখানে বিষ আছে সেই বিষগুলাকে বের করে দিবে। প্রসাব পায়খানা ঘাম কফ আপনার হাসি কাশির মাধ্যমে বের করে দিবে। এটা হচ্ছে আরজির কাজ, বেসিক কাজ। এবং জিএল এর কাজ কি? জিএল এর কাজ হচ্ছে আমাদের এই সেলগুলাকে ব্যালেন্সিং করা। জিএল সাপোর্টস দ্য বডি ইন ব্যালেন্সিং। আমাদের যে সেলগুলো দীর্ঘদিন দুর্বল হয়েছিল, যে সেলগুলার ব্লাড সার্কুলেশন ঠিক ছিল না, এই সেলগুলো অকেজো হয়ে গেছে, সেই সেলগুলোকে কি করে? এই এই জিএল এর ভিতরে 18 দিন বয়স্ক গ্যানোসিলিয়াম মাইসিলিয়াম মাশরুমের ভিতরে প্রচুর পরিমাণে কি আছে? আপনার প্রচুর পরিমাণে আপনার ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের বডিকে কি করছে? বডির যে সেলগুলো আমাদের অসুস্থ হয়ে আছে, ব্লাড সার্কুলেশন ঠিক নাই, সেই সেলগুলোকে সাপোর্ট দিয়ে তার স্বাভাবিক যে কার্যক্ষমতা তাকে শক্তিশালী করছে। এবং আমার সেল আগের পর্যায়ে চলে যাচ্ছে, আগের পর্যায়ে আমার যে বডির যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা ফিরে আসছে। আমরা জন্মগ্রহণ করার সময় আমাদের বডি যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে আসবে। তাহলে আরজি এবং জিএল আমাদের বডির কি বলা হচ্ছে, একটা বেস্ট একটা আপনার ডিফেন্স সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমকে কি বলা হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বুস্ট আপ করার জন্য, পাশাপাশি আমাদের বডির টক্সিন বের করার জন্য, আমাদের সেলগুলোকে হেলদি রাখার জন্য আমাদের আরজি এবং জেল আমাদের মাদার প্রোডাক্ট, যেটাকে বলা হয় ডিএক্সএন এর ফার্স্ট প্রোডাক্ট, গ্যানোডার্মা থেকে, 100% গ্যানোডার্মা থেকে তৈরি। এবং আরজি এবং জেল কিন্তু আমরা আমাদের প্রতিটা মানুষের জন্য আমাদের কিন্তু প্রয়োজন। তাহলে আরজি এবং জিএল আমরা চেষ্টা করবো যে সবাই গ্রহণ করার জন্য। এবং এবং আরজি জিএল সম্পর্কে আমরা যদি বেশি পরিমাণে জানি, আরজি জিএল কেন আমরা খাবো, আরজি জিএল এর কেন খেলে আমাদের কি হবে, এটা যদি আমরা বেশি পরিমাণে জানি, তাহলে আমরা আরজি জিএল বেশি মানুষকে দিতে পারবো, বেশি মানুষকে সাজেস্ট করতে পারবো, বেশি সেল হবে। এবং পাশাপাশি আমাদের কি হবে? সেল হলে আমাদের পিভি হবে, পিভি হলে কি হবে? এসবি আসবে, এসবি থাকলে বোনাস আসবে, পিভি থাকলে পজিশন আসবে। তাহলে আমরা কিন্তু বাংলাদেশে আরজি জিএল এর কিন্তু আমরা সব থেকে বেশি পিভি পাই। তাহলে আরজিজিএল যদি আমরা বেশি পরিমাণে আমরা চেষ্টা করি যে আরজিজিএলটাকে প্রমোট করার জন্য, তাহলে আমাদের বিজনেস কি ডেভেলপ হবে না হবে না? আমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিজনেস কি ডেভেলপ হবে আরজিজিএল সম্পর্কে, জ্ঞানোথেরাপি সম্পর্কে, জ্ঞানোডার্মা সম্পর্কে কি আমাদের আরো বেশি বেশি জানা উচিত কিনা? জ্ঞানোডার্মা আমাদেরকে আমাদের গ্রহণ করা উচিত কিনা? আমাদের আমাদের ফ্যামিলিতে জ্ঞানোডার্মা ব্যবহার করা উচিত কিনা? আমাদের অবশ্যই দরকার। এখনকার এই বর্তমান সমসাময়িক সময়ে আমরা যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি, আপনি ভাত রুটি মাছ মাংস অনেক কিছু যদি অ্যাভয়েড করতেও পারেন, অ্যাভয়েড করলে করতে পারেন, কিন্তু আপনি গ্যানোডার্মা আপনার জন্য এখন একটা এসেনশিয়াল ফুড হয়ে গেছে আমি মনে করি, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে। আমরা যে ঝুঁকির মধ্যে আছি প্রতিনিয়ত, আমরা আমরা যে ঝুঁকির মধ্যে আছি, যে টক্সিন আমাদের বডিতে যাচ্ছে বাইরে বের হলেই, বা আপনি বাড়িতে থাকলেও আসবে, বাইরে বের হলেও আসবে, আপনি এর থেকে কখনোই বাঁচতে পারবেন না। অবশ্যই আপনার আরজেজিএল আপনাদেরকে আমাদেরকে ব্যবহার করা উচিত, এবং আমাদেরকে আরজেজিএল সম্পর্কে আরো বেশি বেশি জানা উচিত, এবং এটাকে প্রমোট করার মাধ্যমে আমাদের বিজনেসকে আরো বেশি আমরা ডেভেলপ করতে পারি। সো আমরা দেখবো যে আসলে আরজেজিএল গ্রহণ করার পরে আমাদের আসলে বডি আসলে কিভাবে এটা ওয়ার্ক করে। বডি আরজেজিএল যখন বডিতে যায়, এটা আসলে বিভিন্ন ভাবে আমাদের বডিতে কি করে? অবজার্ভ করে। এর মধ্যে ফার্স্ট অবজারভেশন থিওরি, প্রথম যে অবজারভেশন আমাদের বডিতে করে সেটা হলো যে অল হেলথ প্রবলেম অফ দা হিউম্যান বডি অ্যারাইজ ফ্রম টু মেইন কজেস, যেটা বললাম অলরেডি, যে দুইটা কারণে যে বডি আমাদের অসুস্থ হয়, একটা হলো টক্সিন, বিষ, এবং ইমব্যালেন্স অফ বডি সিস্টেম। আমাদের বডির যে সিস্টেম আছে এই সিস্টেমটা ব্যালেন্সটাকে হারিয়ে ফেলে, ইমব্যালেন্স হয়ে যায়। এবং সেকেন্ড অবজারভেশন থিওরি যে জ্ঞানোডার্মা আমাদের বডিকে সাপোর্ট করতে পারে, দ্য বডি টেক্স কেয়ার অফ ইটস ওন হেলথ প্রবলেম, দ্য এবিসি রুল। একটা মেথড আছে, একটা রুলস আছে, এই রুলস এর মাধ্যমে বডি আমাদের আমাদের আপনার কি বলা হচ্ছে, সে নিজেই, বাইরের কোনো ডাক্তার আপনার বডিকে ঠিক করার প্রয়োজন নাই। বডি নিজেই তার বডি আপনার কি কি বলা হচ্ছে যে তার হেলথকে ঠিক করতে পারে। বডির যে ডাক্তার আছে, বডির মধ্যে যে ডাক্তার আছে, শরীরের মধ্যে যে ডাক্তার আছে, সেই ডাক্তার আপনার আপনার শরীরকে ঠিক করতে পারে, যদি আপনি কি করতে পারেন? সাপোর্ট করেন, আপনার বডি আপনার শরীরকে সাপোর্ট দিতে পারেন, জ্ঞানোডার্মার মাধ্যমে সাপোর্ট দিতে পারেন। এবং থার্ড অবজারভেশন থিওরি হলো যে জ্ঞানোডার্মা গ্রহণ করার পরে কিছু কি আসে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে গ্যানোডার্মাতে কি সাইড ইফেক্ট আছে কিনা, কোনো সাইড ইফেক্ট আছে কিনা, আমরা এটা কি আসলে আমাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে কিনা? গ্যানোডার্মাতে কোনো সাইড ইফেক্ট নাই। গ্যানোডার্মাতে কি আছে?
এলিমেন্ট রিফ্লেকশন থাকতে পারে, কিছু রিয়াকশন থাকতে পারে, যে আপনি যখন আরজিএল গ্রহণ করার পরে আপনার বডি কিছু রিয়াকশন করতে পারে। কারণ রিয়াকশন ইজ কজড বাই দ্য বডি, আপনার বডির কারণে, নট গ্যানোডার্মার কারণে। আপনার বডির প্রবলেম থাকার কারণেই রিয়াকশন তৈরি হবে, মাশরুমের কারণে তৈরি হবে না, গ্যানোডার্মার কারণে বডিতে কি হবে না, রিয়াকশন হবে না। কি রিয়াকশন হতে পারে? যে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট গ্যানোডার্মা ওয়ার্কস অন দ্য হিউম্যান বডি উইথ অর উইদাউট অ্যাওয়ারনেস। আপনার বডিতে কোনো প্রবলেম আছে, প্রবলেম থাকার কারণে আপনার বডিতে কি করছে, কিছু রিফ্লেকশন দিচ্ছে। কি রিফ্লেকশন? এটাকে বলা হয় যে রিফ্লেক্সোলজি দুই ভাবে দেয়। একটা হলো যে ইমোশনাল, মানসিক ভাবে কিছু রিফ্লেক্স তৈরি হয়, আমরা মানসিক ভাবে কিছু অস্বস্তিতে ভোগে মানুষ। এবং ফিজিক্যালি, একটা হলো ইমোশনাল, একটা হলো ফিজিক্যাল। ফিজিক্যাল কিছু রিফ্লেকশন হতে পারে, যে গ্যানোডার্মা গ্রহণ করার পরে অনেকের আপনার কি হয়, একটু বাথরুম, আপনার কি বলা হচ্ছে, অনেকের কষা হয়, অনেকের বাথরুম আপনার পাতলা হয়, অনেকের আপনার একটু বডিতে কি বলা হচ্ছে চুলকানি হতে পারে, ঘামের মাধ্যমে যেহেতু টক্সিন বের হবে। অনেকের একটু হয়তো বা আপনার কি বলা হচ্ছে হাঁচি কাশি হতে পারে, জ্বর আসতে পারে, একটু ব্যথা বাড়তে পারে। এইটা হলো এটাকে বলা হয় যে রিফ্লেক্স। সবার হবে এরকম কিন্তু না। কিন্তু এটা হওয়ার মানে কি, আপনার বডিতে প্রবলেম আছে। অনেকের দেখবেন যে জ্ঞানোডর্মান যখন প্রথম প্রথম গ্রহণ করে, বা আমাদের কফি যখন গ্রহণ করে, তাদের বাথরুম দেখবেন কালো কালো হয়। কারণ কি? বের হচ্ছে, প্রস্রাবের রংটা একটু হলুদ হয়, এ ধরনের। তার মানে কি, টক্সিন বের হচ্ছে। এতে ভয় পাওয়ার কোনো কিছু নাই। এটাকে বলা হচ্ছে যে আপনার রিফ্লেকশন, এলিমেন্ট রিফ্লেকশন, ফিজিক্যাল এলিমেন্ট রিফ্লেকশন। তাহলে এটা আপনার কোনো সাইড ইফেক্ট নাই, এটা আপনার বডির প্রবলেম, গ্যানোডার্মার প্রবলেম না। আমরা যদি গ্যানোডার্মা এখন এক বোতল আরজিজিএল যদি এই 130 গ্রাম, আরজি 50 গ্রাম, আর জিএল যদি 80 গ্রাম, মনে করেন যে এক এক গ্লাস পানিতে এক বোতল আরজিজিএল যদি গুলিয়ে খেয়ে নিই, কিছুই হবে না। কিছুই হবে না। কারণ কি? আমরা রেগুলার গ্যানোডার্মা গ্রহণ করে অভ্যস্ত, আমাদের বডিতে টক্সিন নাই, টক্সিন প্রতিনিয়ত আমরা বের করে দিচ্ছি, যেটা আসছে বের করে দিচ্ছি, কারণ আমরা দীর্ঘদিন এটা গ্রহণ করি। কিন্তু যারা এখন গ্রহণ করেননি একেবারেই, আপনি এই যে আপনার 30 বছর বয়স, আয়দার 40 বছর বয়স, আপনি এই যে দীর্ঘদিন আপনার বডিতে যে টক্সিন আপনার যাচ্ছে বিভিন্ন মাধ্যমে, সেটা আপনি কি বলা হচ্ছে যে আপনার বডিতে জমা আছে, আপনি তো বের করতে পারেননি। তাহলে এটা কি, বের করতে গেলে অবশ্যই কি হবে, আপনার সাময়িক কিছু রিফ্লেকশন দিতে পারে। আপনার বডির যে হেলথের প্রবলেম আছে, আপনার হার্টের প্রবলেম থাকতে পারে, আপনার কি বলা হচ্ছে যে আপনার কিডনি প্রবলেম থাকতে পারে, বা আপনার বিভিন্ন ব্রেনের প্রবলেম থাকতে পারে, যেটাই আপনার ডায়াবেটিক থাকতে পারে। এই প্রবলেমগুলো আপনার বডিতে অলরেডি আছে, মানে আপনার বডি তো কি বলা হচ্ছে, এটা একদিনে প্রবলেম তৈরি হয়নি, দীর্ঘদিন ধীরে 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 এই প্রবলেমটা আপনার তৈরি হয়ে গেছে। তাহলে সেই প্রবলেম যখন আপনি কি বলা হচ্ছে যে আপনি যখন গ্যানোডার্মা গ্রহণ করছেন, ওই টক্সিন গুলা বের করছে, বের করতে গেলে তখন আপনার সাময়িকভাবে কি বলা হচ্ছে যে আপনার একটু ইমব্যালেন্স হওয়ার কারণে আপনার কিছু রিফ্লেকশন আসতে পারে। এটা নিয়ে ভয়ের পাওয়ার কিছু নাই। তাহলে গ্যানোডার্মা আর জিজিএল যখন আমরা কাউকে প্রোভাইড করবো, মাশরুম পাউডার যখন দিব, অবশ্যই এই জিনিসগুলা আমরা জানিয়ে দিব যে আপনার এই ধরনের কিছু রিফ্লেকশন হলে হতে পারে, আপনার ভয় পাওয়ার কিছু নাই। এখন রিফ্লেকশন হওয়ার পরে কি করবেন? রিফ্লেকশন হওয়ার পরে আমাদের কিছু কাজ আছে, বলা হচ্ছে এটা হলো যে দা ফোর্থ অবজারভেশন থিওরি। 4 নম্বর অবজারভেশন থিওরি হলো যে ডোজ, কিভাবে আমরা ডোজটা দিব। বলা হচ্ছে ডোজ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সিচুয়েশন। ডোজটা নির্ভর করবে যে সিচুয়েশনের উপরে। নর্মালি এখানে আমাদের ক্যাপসুলের আসলে একটা আপনার ইয়ে দেওয়া আছে, ডোজ দেওয়া আছে। বলা হচ্ছে 1 2 4 6 ওয়ে কনজাম্পশন ফর জেনারেল হেলথ মেনটেন্স। আমাদের এমনি সুস্থ থাকার জন্য আমরা 1 জোড়া, 2 জোড়া, 4 জোড়া, 6 জোড়া করে আমরা মেনটেন করতে পারি। এটা কি এটা ক্যাপসুল দেওয়া আছে। তার মানে বলা হচ্ছে প্রথম সপ্তাহে যখন আপনি শুরু করবেন, তখন কি হলো, এক এক জোড়া করে, 1 জোড়া আরজি, 1 জোড়া মানে এক পেয়ার আর কি, একটা আরজি একটা জিএল শুরু করবেন প্রথম সপ্তাহে। এটা আপনারা চামচ হিসাবে নিতে পারেন, যেহেতু আমাদের পাউডার অ্যাভেলেবেল এখন, আমরা চামচ হিসাবে নিতে পারি যে একটা 1 চামচ আরজি 1 চামচ জিএল প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহে কি হবে, 2 চামচ আরজি 2 চামচ জিএল। তৃতীয় সপ্তাহে 4 চামচ আরজি 4 চামচ জিএল, অথবা চারটা ক্যাপসুল আরজি 4টা ক্যাপসুল জিএল। এবং 4 সপ্তাহে 6টা করে। তার মানে এটা হলো যে গ্যানোডার্মার কিন্তু আরো বেশি ডোজ থাকে। এটা একবারে জেনারেল হেলথ মেনটেন করা। যারা বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডারে ভুগছে, যারা বিভিন্ন রোগ শোকে ভুগছে, তাদের জন্য আমাদের জ্ঞানোথেরাপির যে ডোজেস আছে, 30 জোড়া পর্যন্ত আরজিজিএল এর ডোজ আছে। আমাদের ডক্টর লিমের এটা ওনার ওনার ডোজ এটা, 30 জোড়া পর্যন্ত আরজিজিএল এর আপনার ডোজ আছে। কিন্তু আমরা যারা সুস্থ থাকতে চাই, আমরা এটা একটা জেনারেল হেলথ মেনটেন করতে পারি। কয় জোড়া? বলা হচ্ছে যে প্রতিদিন আমরা 6 চামচ করে। আমরা যদি এইভাবে নিজে, আমরা 3 বেলা খাবো 2 চামচ 2 চামচ করে, আমরা এটা নিতে পারি। প্রতিদিন আমরা 6 চামচ আমাদের একটা রেগুলার ডোজ। অথবা আয়দার আমরা 4 চামচ, 2 চামচ 2 চামচ, সকালে 2 চামচ, রাতে 2 চামচ করে আমরা গ্রহণ করতে পারি। তাহলে এইভাবে আমরা যদি গ্রহণ করি, বলা হচ্ছে দেখেন, এই ডোজ দেওয়ার পরে যেটা হতে পারে সেটা হলো, বডি যদি আপনার কোনো রেসপন্স না করে, মানে আপনি 1 চামচ করে দিলেন, বা 1 জোড়া করে আরজিজেল দিলেন, কোনো রিফ্লেকশন হচ্ছে না, কোনো হেলথ প্রবলেম তার তৈরি হচ্ছে না, তাহলে আপনি ডোজটা কি করবেন, ইনক্রিজ করবেন।
প্রতিনিয়ত সেকেন্ড সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে বাড়াবেন, তৃতীয় সপ্তাহে বাড়াবেন, এইভাবে আপনি গ্র্যাজুয়ালি ডোজটাকে ইনক্রিজ করে একটা লেভেলে নিয়ে যাবেন। এখন যদি ম্যানেজেবল সিচুয়েশন হয়, যে কিছু হেলথ প্রবলেম তৈরি হচ্ছে কিন্তু এটা সে ম্যানেজ করতে পারছে, কোনো তার কোনো অসুবিধা তৈরি হচ্ছে না, মানে মানে সহ্যের ক্ষমতার বাইরে যাচ্ছে না, তখন আপনি এটাকে কন্টিনিউ রাখবেন, সেম ভাবে কন্টিনিউ রাখবেন। যদি নট ম্যানেজেবল সিচুয়েশন, যে না খুবই হেলথ প্রবলেম তৈরি হচ্ছে তার, সে সহ্য করতে পারছে না, তাহলে কি করবেন? রিডিউস ডোজ বাই হাফ, ডোজটাকে কমিয়ে দেন। যদি খুবই প্রবলেম তৈরি হয়, ডোজটাকে কমিয়ে দেন। কি বলা আছে, এক এক চামচের বদলে হাফ চামচ করে দেন, বা একদিন পর পর খেতে বলেন, বা একবেলা খেতে বলেন, হ্যাঁ, ডোজটাকে কমিয়ে দিন। কিন্তু কি করবেন না, দ্য টাইম ফ্যাক্টর ইজ মোর ইম্পর্টেন্ট দেন ডোজ। আপনি কখনোই এই ডোজ বন্ধ করবেন না। তার যদি সমস্যা হয় যে খাওয়ার বন্ধ রাখবেন, একবারে বন্ধ করে দিবে ভয় পেয়ে, এটা কখনো করবেন না। তার মানে কি হবে, এটা যদি কেউ করেন, আমরা নিজেরাও করি, বা কাউকে যদি আপনি এই ধরনের পরামর্শ দেন, তাহলে আপনার বডিতে যে রোগ আছে, রোগটাকে আপনি কি করলেন? আপনি এটাকে পোষছেন, আপনি এটাকে, আপনি আপনার বডিতে রোগ রেখে আপনি মনে করেন যে এটা বন্ধ করে দিলেন। তার মানে আর্টিফিশিয়াল খাওয়া কখনো আপনি বন্ধ করবেন না। ডোজ আপনি কমিয়ে দেবেন, কিন্তু কখনোই বন্ধ করবেন না। ডোজ কমিয়ে দিয়ে, বা একদিন পর পর খাবেন, বা একবেলা খাবেন, বা খাওয়ার আগে যদি প্রবলেম হয় খাওয়ার পরে খাবেন, কিন্তু কখনোই বন্ধ করবেন না, কারণ আপনার বডিতে অবশ্যই প্রবলেম আছে। এটা হলো যে আমাদের ফোর্থ অবজারভেশন থিওরি, জ্ঞানরহমান। এরপরে যেটা আসলে আমরা দেখবো যে আমাদের জ্ঞানোডার্মার, আমাদের জ্ঞানোথেরাপির মানে ইয়ে শেষ। আমরা কিছু লাস্ট আমাদের কিছু স্লাইড আমরা দেখবো, সেটা হলো যে অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন। আমরা প্রথমে বলে গেছি যে অ্যাসিডিক ফুড কি এবং অ্যালকালাইন ফুড কি। অ্যাসিডিক হলো যে আপনার বলা হচ্ছে যে ক্ষারীয় খাবার, অম্লীয় খাবার যেটাকে বলা হয়। সরি, আপনার অ্যাসিডিক হলো যে ক্ষারীয় খাবার, যেটা আপনার আপনার অ্যালকালাইনকে যেটাকে বলা হয় অম্লীয় খাবার, এটাকে বাংলায় বলা হয় ক্ষারীয় এবং অল্কালাইন। অ্যালকালাইন যেটা অ্যাসিডিক ভার্সেস অ্যালকালাইন, ইংলিশে ক্ষারীয় এবং অম্লীয়। এবং অ্যাসিডিক খাবার কি বলা হচ্ছে, দেখেন যে হিউম্যান বডি নিডস টু ইট অ্যালকালাইন ফুড অ্যান্ড অ্যাসিডিক ফুড ইন দ্য রেশিও ইন 4:1। এখন আমাদের বডিতে অ্যাসিডিক ফুডও দরকার, অ্যালকালাইন ফুডও দরকার। এখন অ্যাসিডিক ফুড আর অ্যালকালাইন ফুড আসলে কতটুকু খাবো, আমাদের আসলে কি রেশু? এটা রেশু বলা হচ্ছে যে আমরা যে খাবারটা খাবো, 4 ভাগের 1 ভাগ থাকবে আমাদের অ্যাসিডিক খাবার, এবং 3 ভাগ থাকবে অ্যালকালাইন খাবার। তার মানে আমরা যদি এই যে দুপুরে যদি লাঞ্চ যখন করব, এই লাঞ্চ করার সময় আমরা যেটা করি, আমরা এখন নর্মাল যেটা আমাদের থাকে, আমাদের যদি আমরা ভাত খাই, ভাতের পরিমাণ থাকে 80 ভাগ, তরকারির পরিমাণ থাকে 20 ভাগ। তাহলে ভাত হলো অ্যাসিডিক খাবার। কিন্তু আসলে হওয়া উচিত কি, হওয়া উচিত হলো আমাদের তরকারি থাকবে 80 ভাগ, ভাত রুটি থাকবে 20 ভাগ। তার মানে আমরা কিন্তু দেখেন আমাদের যে ফুড হ্যাবিটটা, এই ফুড হ্যাবিট কিন্তু প্রতিনিয়ত আমরা কি করছি, আমরা চেঞ্জ করে ফেলছি, রিভার্স করে ফেলছি। যে মডার্ন ইটিং হ্যাবিটস ইজ জাস্ট দ্য রিভার্স। এই মডার্ন ইটিং হ্যাবিটস, এই আধুনিক সমাজে এখন আমরা এটাকে রিভার্স করে ফেলছি, উল্টা করে ফেলছি। প্রতিনিয়ত আমাদের যেটা খাবার দরকার বেশি সেটা খাচ্ছি কম, যেটা খাবার দরকার কম সেটা খাচ্ছি বেশি। এই কারণে আমাদের কিন্তু হেলথ প্রবলেম আসলে বেশি তৈরি হচ্ছে। এবং অ্যাসিডিক খাবারের কিছু উদাহরণ আমরা যদি দেখি, যেটা মিট, মাংস, সফট ড্রিঙ্কস, প্রসেস ফুড, সুগার, চিনি, হ্যাঁ, এবং অ্যালকোহল, কফি, চা, এবং আপনার এই যে বিভিন্ন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলো আমরা আপনার যে এখানে বার্গার, পিৎজা থেকে শুরু করে বিভিন্ন খাবার যেটা আমরা এখন খাচ্ছি, যে আমরা এখন দেখেন যে কি বলা হচ্ছে যে আমরা স্পেশালি ইয়াং জেনারেশন যারা, তারা কিন্তু বাসার খাবার কম খায়, বাইরের খাবার বেশি খাচ্ছে। বাইরে গেলে বাইরের খাবার রেস্টুরেন্টে তো খাচ্ছে, বাসাতেও ফুড পান্ডা বিভিন্ন কিছুতে অর্ডার করে তারা বাসায় বসে খাচ্ছে। তার মানে আমাদের অ্যাসিডিক খাবার খেতে খেতে দীর্ঘদিন আমাদের যে হেলথ প্রবলেম তৈরি হচ্ছে। এবং ছোট অবস্থায় দেখবেন আপনার, এখন আপনি এটা আমার আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, আপনি যদি কোনো হসপিটালের যদি আপনি কিডনি ওয়ার্ডে যান, দেখবেন যে 30 বছর বয়সের, 30, 35, 40 বছর বয়সের অনেক, কি বলা হচ্ছে যে ইয়াং জেনারেশন, তাদেরকে কিডনি ডায়ালিসিস করা লাগছে। চোখে চশমা তো এটা কমন হয়ে গেছে, ডায়াবেটিক প্রবলেম, হার্ট প্রবলেম, এটা কমন হয়ে গেছে এখন। দেখবেন যে 30 বছরের, 35 বছরের অনেক, কি বলা হচ্ছে যে আপনার মানুষ অনেকে এখন হার্ট হার্ট অ্যাটাক করছে। অনেকের আপনার কি বলা হচ্ছে যে আপনার হার্টের ব্লকেজ তৈরি হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের খাবার হ্যাবিট যদি আমরা চেঞ্জ না করতে পারি, আমরা কিন্তু রোগ শোক কখনোই আমরা দূরে রাখতে পারবো না। এবং অ্যালকালাইন যে খাবারগুলো, সেটা হলো যে আপনার সকল পরিমাণ, সকল শাকসবজি, ফলমূল, এগুলো হলো অ্যালকালাইন খাবার। এর মধ্যে আরো কিছু খাবার আছে, যে আপনার কর্ন আছে, আমরা যে যে আমাদের জব, বার্লি, যেটা আমরা আমাদের ডিএক্সএন এর স্পুনার সিরিয়াল, কর্ডিসেপ সিরিয়াল, এগুলো কিন্তু অ্যালকালাইন খাবার। সো আমরা চাইলেও কি করতে পারি না, আমাদের খাবারের হ্যাবিট আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের বডিকে সাপোর্ট আমরা দিতে পারি কিছু খাবারের মাধ্যমে, কিছু সাপ্লিমেন্টেশনের মাধ্যমে। সেটা হলো যে আমরা ডিএক্সএন এর কিছু অ্যালকালাইন ফুড লাইক আরজিজিএল, স্পাইরুলিনা, আমাদের যে চা, আমাদের কফি, আমাদের মরিঞ্জি, হ্যাঁ, এই খাবারগুলোর মাধ্যমে কি করতে পারি আমরা আমাদের
এই অ্যালকালাইন খাবারের মাধ্যমে আমাদের বডিকে কি করতে পারি, সাপোর্ট দিতে পারি। বডির যে অ্যালকালাইন ঘাটতি থাকে সেই অ্যালকালাইন ঘাটতিগুলোকে আমরা ফিল আপ করতে পারি এই খাবারগুলো গ্রহণ করার মাধ্যমে। এবং পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এনজাইম। এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ, বডির জন্য এনজাইম খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনজাইমটাই হলো আপনার খাবারকে হজম করে। খাবার হজমের যদি না হয় ঠিকঠাক মতো, আপনি যত ভালো খাবারই খান, আপনার খাবার যদি হজম না হয় তাহলে আপনার সঠিক নিউট্রিশন আপনি আপনার বডি পাবে না, আপনার বডির সেলগুলো নিউট্রিশন পাবে না। তাহলে খাবার হজম করার জন্য যে অ্যালকালাইন খাবার দরকার, সেই অ্যালকালাইন খাবার তো আসলে আমরা খাই না। এই জন্য কিন্তু খাবার আসলে ঠিকঠাক হজম হয় না। তাহলে আমরা যদি এই যে ডিএক্সএন এর অ্যালকালাইন যুক্ত যে খাবারগুলো, আরজেজিএল, স্পাইরুলিনা, মোরিনজাইম, ফর্টিফাইন, হ্যাঁ, এগুলো যদি খাই তাহলে কি হবে, আমাদের বডির এনজাইম সিক্রেশন হবে। এবং এনজাইম এর কারণে কি হতে পারে দেখেন, আমাদের এখন একটা মহামারীর মতো একটা রোগ হয়ে গেছে, সেটা হলো ডায়াবেটিক। ডায়াবেটিক একটা মহামারী রোগ হয়ে গেছে, এবং ডায়াবেটিক আসলে বেসিক্যালি বলছে কোনো প্রবলেম না। ডায়াবেটিক কোনো রোগ না, এটা একটা প্রবলেম না, এটা একটা কি বলা আছে, জাস্ট ফুড প্রবলেম। এই প্রবলেমটা কিভাবে হয়? ডায়াবেটিক প্রবলেম ইজ কজড বাই পেনক্রিয়াস প্রবলেম। আমরা জানি আমাদের বডির পেনক্রিয়াস বা অগ্ন্যাশয় নামে একটা অঙ্গ আছে। ডায়াবেটিক এই অগ্ন্যাশয়ের থেকে হয়। এখন এই অগ্ন্যাশয়ের আসলে কাজ কি? পেনক্রিয়াস প্রবলেম ইজ কজড বাই ডাইজেস্টিভ প্রবলেম। পেনক্রিয়াস হলো কাজ হচ্ছে যে তার, আমাদের যে খাবার দাবার আমরা খাই, খাবার দাবার খাওয়ার পরে আমাদের যে হজম হয়, হজম ক্রিয়াটা কি করে, হজম করার পরে খাবারের যে নিউট্রিশন গুলো, সেই নিউট্রিশন গুলো পেনক্রিয়াসে পাঠায়। পেনক্রিয়াস এর যে ইনসুলিন উৎপাদন করে বডিতে সিক্রিয়েশন করে। কিন্তু বডিতে যদি খাবার যদি ঠিকমতো হজমই না হয়, তাহলে আসলে তার কাছে সেই সুগার কিভাবে যাবে, নিউট্রিশন কিভাবে যাবে, সে সিক্রিয়েশন কিভাবে করবে? তাহলে ডাইজেস্টিভ প্রবলেম, হজম ক্রিয়ার কারণে আমাদের পেনক্রিয়াসের প্রবলেম তৈরি হয়। এখন হজম ক্রিয়া তৈরি হয় কেন? বিকজ অফ ফুড প্রবলেম, খাবারের প্রবলেম। ওই যে বললাম, বার্গার খাবেন, আপনি পিৎজা খাবেন, আপনি চিনি খাবেন, কোল্ড ড্রিঙ্কস খাবেন, এটা কি হজম করবে? এটা তো হজম করার খাবারই না। তাহলে আপনি এই খাবারগুলো যে আমরা খাচ্ছি, এই খাবারগুলোর কারণে আমাদের ফুড প্রবলেম বা আমাদের খাবার প্রবলেম থেকে আমাদের ডাইজেস্টিভ প্রবলেম তৈরি হচ্ছে। এবং এই ফুড প্রবলেম আসলে তৈরি হচ্ছে আমাদের ল্যাক অফ এনজাইম। আমাদের এনজাইম না থাকার কারণে আমাদের খাবার দাবার হজম হচ্ছে না, এবং আমরা এনজাইম যুক্ত খাবার আসলে খাচ্ছি না। আমাদের বাংলাদেশে দুইটা প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে বাচ্চাদের জন্য, আপনারা স্পেশালি এই প্রোডাক্টটা সাজেস্ট করতে পারেন, খুবই চমৎকার প্রোডাক্ট। আপেল এনজাইম ড্রিঙ্ক এবং আপেল ফার্মেন্টেড জ্যাম, এই দুইটা প্রোডাক্ট আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল আছে এনজাইম যুক্ত। ফার্মান্টেড আপনার জ্যাম, এটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, এটা জ্যামটাকেও আপনারা জুস করে খেতে পারেন। এবং পাশাপাশি একটা জুসে আছে আপেল যে এনজাইম যে ড্রিঙ্কটা, চমৎকার। যারা বাচ্চারা দেখবেন যে খাবার দাবারের তাদের হজম শক্তি কম, খাবারে কি বলা হচ্ছে রুচি কম, এই ধরনের যারা পেশেন্ট আছে যাদের স্বাস্থ্য কম, আপেল এনজাইম ড্রিঙ্কটা আপনি খান, দেখেন যে আপনার খাবারের ক্ষুধা, আপনার যেহেতু এনজাইম আছে, আপনার এনজাইম যখন সিক্রেশন হবে আপনার ক্ষুধার পরিমাণ বাড়বে, আপনি স্বাভাবিক খাবার দাবার খেতে পারবেন, খাবার আপনি দ্রুত হজম হবে। এবং আপনার কি বলা হচ্ছে, দেখবেন যে আপনার স্বাস্থ্য উন্নতি ঘটার জন্য খুবই চমৎকার আপনার দ্রুত কাজ হচ্ছে। সো আমাদের লাস্ট দুইটা স্লাইড আছে, একটা হলো যে আমরা দেখবো যে জ্ঞান জ্ঞানোথেরাপির বাইরে আমাদের একটা হলো যে গ্রিন থিওরি। গ্রিন থিওরি যদি আমরা এটা যদি দেখি, সবুজ থিওরি অ্যাকচুয়ালি বেসিক্যালি, যেটা আসলে আমাদের বলা হচ্ছে যে দা সাইকেল অফ রেড ব্লাড প্রোডাকশন। আমাদের যে বডির রক্ত যে তৈরি হয়, রক্ত তৈরি হয়, আমাদের যে রক্তকণিকা আছে, যে তিনটা রক্তকণিকা আমরা জানি, আপনার হোয়াইট ব্লাড সেল, আপনার, এবং পাশাপাশি আপনার রেড ব্লাড সেল, এবং শ্বেতকণিকা, আপনার লাল রক্তকণিকা, তিনটা রক্তকণিকা আছে। এর মধ্যে হলো যে লাল রক্তকণিকা যেটা রেড ব্লাড সেল, এই রেড ব্লাড সেল প্রোডাকশন করে আসলে কিভাবে, সেটা হলো বলা হচ্ছে যে হোয়েন রেড ব্লাড সেল ডাইস, রেড রেড ব্লাড সেল যখন মারা যায়, এটা সেন্ড করে স্প্লান, আমাদের যে আপনার ক্ষুদ্রতন্ত্র বা বৃহদন্ত্র, এর মাধ্যমে এটা ডিকম্পোজিশন হয় এবং এটা যায় লিভারে, লিভার থেকে এটা যায় কিডনিতে। কিডনি আমাদের আমাদের কি করে, প্রডিউস আমাদের হরমোন তৈরি করে, এবং এই হরমোন সেন্ড করে বোন ম্যারোতে, বোন ম্যারো আমাদের কি করে, প্রডিউস করে হিমোগ্লোবিন, এবং ইট সেন্ড টু রিসাইকেল রেড ব্লাড। তার মানে আমাদের যাদের আপনার দেখবেন যে অনেকের আপনার ব্লাড ক্যান্সার যাদের হয়, তাদেরকে কি করে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা লাগে। সো এই যে ব্লাড ক্যান্সার মানে রক্ত রোগ যাদের তৈরি হয়, এই রক্ত রোগ আসলে বেসিক্যালি আমাদের যে আসলে তাদের আপনার কি বলা হয়, যে বোন ম্যারোর যে রক্ত কণিকা তৈরি হয়, এই রক্ত কণিকা তৈরি না করার কারণেই আসলে এই ব্লাড ক্যান্সার আসলে তৈরি হয়। সো আমাদের যাদের আসলে বাংলাদেশে অনেকেরই আমাদের হিমোগ্লোবিনের আসলে কমন একটা প্রবলেম, স্পেশালি অনেকে বাচ্চাদের প্রবলেম হয়, মহিলাদের প্রবলেম হয়, তাদের সবসময় হিমোগ্লোবিন স্বল্পতা থাকে। যারা প্রেগনেন্ট ওম্যান, তাদের হিমোগ্লোবিন স্বল্পতা থাকে, তাদেরকে বিভিন্ন আয়রনের ট্যাবলেট ডাক্তাররা সাজেস্ট করে থাকে, বাইরে থেকে রক্ত দেওয়া লাগে। এই স্পাইরুলিনা যদি
তারা কনজিউম করতে পারে, বাচ্চা থেকে শুরু করে প্রেগনেন্ট ওম্যান থেকে শুরু করে এবং সকল সকল বয়সী মানুষ যাদের রক্ত স্বল্পতা আছে। এবং পাশাপাশি আরেকটা ডিজিজ আছে আমাদের বাংলাদেশে, সেটা হলো থ্যালাসেমিয়া, যাদের আপনার নির্দিষ্ট একটা টাইম পর পর রক্ত দেওয়া লাগে। তারা যদি স্পাইরুলিনাটা গ্রহণ করতে পারে, তাহলে আমাদের বডিতে অটোমেটিক কিন্তু কি বলা হচ্ছে যে রক্ত তৈরি হবে। কারণ এটা স্পাইরুলিনা হলো যত আয়রন আছে, এই আয়রনের যদি আপনি বলেন ফ্যাক্টরি, তাহলে আয়রনের ফ্যাক্টরি হলো স্পাইরুলিনা। আপনাকে বাইরে থেকে আয়রন গ্রহণ করা লাগবে না, আয়রনের ট্যাবলেট ক্যাপসুল নেওয়া লাগবে না। এই স্পিরুলিনা যদি আপনি রেগুলার গ্রহণ করতে পারবেন, কখনোই রক্ত স্বল্পতা তৈরি হবে না। এবং পাশাপাশি আমাদের আহ, বলা হচ্ছে যে হোয়াট ইজ গুড ফর ইওর স্টোমাক ইজ গুড ফর ইওর ফেস। যেটা আপনার আহ, যে খাবারগুলো, একটা জিনিস খেয়াল রাখবেন, যে খাবারগুলো আপনার স্টোমাকের জন্য ভালো, আপনার পাকস্থলীর জন্য ভালো, সেই খাবারগুলো আপনার ফেসের জন্য ভালো। তার মানে কিছু খাবার আছে দেখেন, আমরা আহ খাই হলো কি, পেঁপে খাই, আমরা জানি যে পেঁপে পেটের জন্য খুবই ভালো। And পেঁপে দিয়ে আমাদের কি আছে, পেঁপে পাপায়া ফেসিয়াল স্ক্রাব আছে। তার মানে পাপায়া ফেসিয়াল স্ক্রাব কি আমরা স্কিনের জন্য ব্যবহার করি, তার মানে এটা স্কিনের জন্য ভালো, কারণ আপনি ওটা পেটের জন্য ভালো। অ্যালোভেরা, আমাদের অ্যালোভেরা থেকে অনেক কসমেটিক আছে। মাশরুম আমাদের পেটের জন্য ভালো, তাহলে এই মাশরুম থেকে, অ্যালোভেরা থেকে আমাদের যে কসমেটিক সিরিজ আছে, আমাদের পার্সোনাল কেয়ার সিরিজ আছে, যেটা আমরা আমরা এক্সটার্নালি ইউজ করি, এটা কিন্তু আমাদের কি বলা হচ্ছে যে সবই স্কিনের জন্য চমৎকার কিছু প্রোডাক্ট আমাদের আছে। এবং লাস্টলি আমরা দেখব যে 7 গ্রুপ অফ কনজুমার, যে 7টা গ্রুপ কনজুমার আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট গ্রহণ করবে। কারা? বলা হচ্ছে যে নাম্বার 1 হলো প্রেগনেন্ট ওম্যান, যেটা এতক্ষণ বললাম যে শিশু যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভে থাকে, মায়ের গর্ভ থেকে কিন্তু সে খাবার গ্রহণ করে। তার মানে আমরা যখন পৃথিবীতে আসেনি, মায়ের গর্ভে আমরা যখন ছিলাম তখন কিন্তু আমরা খাবার নিয়েছি। মা যদি যে খাবার খাবে, ভালো খাবার খেলে বাচ্চাও ভালো খাবার খাবে। মা যদি অর্গানিক খাবার খায়, বাচ্চাও অর্গানিক খাবার খাবে। তার মানে প্রেগনেন্ট ওম্যান যারা, তাদেরকে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি ভালো খাবার দাবার দেওয়ার জন্য। তাহলে ডিএক্সএন এর যে প্রোডাক্ট আছে আমাদের, আমাদের আরজি জেল হতে পারে, স্পাইরুলিনা, মোরিনজি, আমাদের কোকোজি, বিভিন্ন প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু মা, গর্ভবতী মায়ের জন্য চমৎকার একটা খাবার। বেস্ট সোর্স নিউট্রিশনাল ফুড হলো আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট। তাহলে আহ আমরা প্রেগনেন্ট ওমানদেরকে এই খাবারগুলো দিতে পারি, ডিএক্সএন এর ফুডটা দিতে পারি, তারা কনজিউম করতে পারে। ইনফ্যান্ট যারা, বাচ্চা একবারে কোলের বাচ্চা যারা, তাদেরকে বলা হয় ইনফ্যান্ট, যারা সদ্য জন্মগ্রহণ করা শিশু, তাদের কিন্তু নিউট্রিশন দরকার হয়। তাদেরকে আমরা স্পাইরুলিনা দিতে পারি, জিএল দিতে পারি, কোকোজি দিতে পারি, মরিনজাইম দিতে পারি, মরিনজি দিতে পারি। এটা, এবং এটা কিন্তু অনেকে বলে যে আমার বাচ্চার বয়স 1 মাস, 2 মাস, 3 মাস, আপনি কি বলা হয় যে 3 দিনের বাচ্চাকেও আপনার অনেকে খাওয়ায়, স্পাইরুলিনা খাওয়ায়। আপনার আমি দেখছি 3 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা মরিনজি খাওয়াচ্ছে, হ্যাঁ, এটা কোনো প্রবলেম না। তাহলে আপনি 1 মাস, 2 মাস, 5 মাস এটা কখনো মনে করবেন যে না আপনার বাচ্চা খেতে পারে, এটা ন্যাচারাল জিনিস, ন্যাচারাল ফুড, এটা সে অবশ্যই খেতে পারবে। এরপরে নাম্বার 3 হলো স্কুল চিলড্রেন, চিলড্রেন বা স্টুডেন্ট যারা স্কুলে যাচ্ছে, যারা আপনার 5-6 বছর বা আপনার যারা স্কুলে যায়, বা স্টুডেন্ট যারা প্রাইমারি বা হাই স্কুলে এই ধরনের যারা আছে, তাদেরকে আমরা দিতে পারি। কারণ তাদের এখন স্কুলে যখন যায়, তাদের আপনার কি দরকার হয়, এনার্জি দরকার হয়, তাদের ব্রেন ডেভেলপমেন্টের দরকার হয়, তাদের কিন্তু আপনার মানসিক যে আপনার মানে কি বলা, যে বিকাশ, সে মানসিক বিকাশের জন্য আসলে কিন্তু খাবার দরকার হয়, নিউট্রিশন দরকার হয়, তাদেরকে আমরা দিতে পারি। নাম্বার 4 হলো টিনেজার্স, যারা বয়ঃসন্ধিকালে থাকে, তাদের কিন্তু বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়, তাদের কিন্তু কি হয়, বিভিন্ন আপনার ইমোশনাল কিছু আপনার ইয়ে থাকে, তৈরি হয়। এবং শারীরিক গ্রোথের জন্য, হ্যাঁ, তাদের কিন্তু বিভিন্ন আপনার নিউট্রিশন দরকার হয়, তাদেরকে আমরা দিতে পারি যারা টিনেজার। এবং নাম্বার 5 হলো ম্যারিড কাপল, যারা ম্যারিড কাপল আছে, তাদের তাদের কিন্তু আপনার কি বলা যায়, তাদের আপনার পূর্ণ বয়স্ক যারা মানুষ, তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারি। এবং পাশাপাশি সিনিয়র সিটিজেন, যারা সিনিয়র সিটিজেন আমাদের বয়স্ক আছে, বাবা মা, দাদা দাদি, নানা নানা, এই ধরনের যারা আছে, তাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিতে পারি। তারা কিন্তু শেষ বয়সে, তাদের কিন্তু কি বলা হয়, বিভিন্ন আপনার রোগ শোকে কিন্তু ভোগে। তাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দেওয়ার মাধ্যমে তারা কিন্তু যতদিন পৃথিবীতে থাকবে সুস্থ অবস্থায় থাকতে পারবে, ভালো থাকতে পারবে। এবং নাম্বার 7 হলো সিক পিপুল, একবারে শেষ স্টেজে। দেখেন, ডিএক্সএন এ আমরা যেটা করি, অনেকে আসার পরে আমরা রোগী খুঁজি, আমরা রোগী খুঁজি যে ডায়াবেটিক রোগী কে আছে, হার্টের রোগী কে আছে, আপনার দাঁতের সমস্যা কে আছে, রোগী খুঁজে আমরা, রোগী রোগী খুঁজে খুঁজে আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিই। কিন্তু ডিএক্সএন এ কিন্তু বলা হচ্ছে যে রোগীকে আপনি প্রোডাক্ট দিবেন, কিন্তু একবারে শেষে। আগে আপনি দেখেন এই যে 6টা কনজুমার, এই 6টা কনজুমার কিন্তু আপনার পৃথিবীতে সব থেকে বেশি, রোগী বেশি না এই 6টা কনজুমার বেশি? রোগী কিন্তু কম। রোগ 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 রোগীকে আপনি প্রোডাক্ট অবশ্যই দিবেন, তাদেরকে সুস্থ হওয়ার জন্য দিবেন, কিন্তু অবশ্যই আমরা খেয়াল রাখবো ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু সুস্থ মানুষের জন্য, যারা প্রিভেন্ট করবে, তারা ভালো এখন আছে, সুস্থ আছে, তারা আরো সুস্থ থাকতে পারে কিভাবে, তাদের জন্য এই প্রোডাক্টটা। এবং রোগীকে আমরা দিব একবারে শেষে। তার মানে আমরা এই 6টা গ্রুপের কনজুমার বাদ দিয়ে আমরা শুধু রোগী খুঁজে বেড়াই।
যে রোগ কে আছে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে এই 7টা গ্রুপের কনজিউমারকে আমাদের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য। তবে অবশ্যই রোগীকে পরে দিবেন, আগে দিবেন সুস্থ মানুষ যারা আছে তাদেরকে এই প্রোডাক্ট ব্যবহার করা শেখাবেন। সো আজকের আমাদের জ্ঞানোথেরাপির সেশন এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ আমার সেশন যারা শেষ পর্যন্ত ছিলেন। আমি আসলে আমি বুঝতে পারছি না যে আপনাদেরকে আমি বোঝাইতে পারছি কিনা। আমি চেষ্টা করছি সহজভাবে বোঝানোর জন্য। আসলে এটা একটু একটু কঠিন আলোচনা, আরো কঠিন হতে পারে আলোচনা। একটা জ্ঞানোডার্মা নিয়ে আলোচনা করতে গেলে জ্ঞানোডার্মার যে 5টা ইনগ্রিডিয়েন্টস আছে, ইনগ্রিডিয়েন্টস এখানে নাই। আপনার কি বলা হয় যে পলিস্যাকারাইড, গ্যানোডার্মিক অ্যাসিড, গ্যানোডারিক অ্যাসিড, ট্রাইটারপেনয়েডস, অ্যাডেনোসিন, অর্গানিক জার্মেনিয়াম, এইগুলা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের মাথায় মানে ঢুকবে না, এটা মাথার উপর দিয়ে যাবে। আমি ওইগুলা নিয়ে আলোচনা করিনি, খুব সহজভাবে বোঝাইতে চেয়েছি যে আমাদের বডি কিভাবে অসুস্থ হয়, কিভাবে আমাদের বডিতে টক্সিন বের হয়, টক্সিন যদি জমা থাকে কি হতে পারে, এবং পাশাপাশি গ্যানোডার্মা আমাদের বডিতে কিভাবে সাপোর্ট দিতে পারে, গ্যানোডার্মা থেকে বডি কিভাবে টক্সিন বের করতে পারে, এবং পাশাপাশি আমাদের আসলে হ্যাবিট কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, কি খাওয়া উচিত, এবং আমাদের বডির কি বলা হয় যে এনজাইম কেন দরকার, আমাদের বডির আপনার রেড ব্লাড সেল কেন দরকার, এবং পাশাপাশি কোন 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 গ্রুপের কনজিউমার আমাদের প্রোডাক্টগুলা গ্রহণ করতে পারে। এবং এটা হচ্ছে যে আমাদের আজকে জ্ঞানোথেরাপি সেশন, বেসিক্যালি প্রোডাক্ট নলেজ টাইপের আলোচনা। অনেকে যারা বিজনেস নিয়ে কথা মনে করছিলেন যে বিজনেস নিয়ে আলোচনা করবে, তারা হয়তো বা হতাশ হয়েছেন। বিজনেস নিয়ে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন আলোচনা চলছে, আপনারা এগুলো শুনবেন। এবং প্রোডাক্ট নলেজের আলোচনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে আজকে যেটা বললাম যে জ্ঞানোথেরাপির যে আলোচনা, এই জ্ঞানোডার্মা বা আপনার আরজিজিএল, আপনি যদি এটা জানেন, আপনি নিজে গ্রহণ করবেন, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। এবং আপনার আশেপাশে অনেক মানুষ অসুস্থতায় ভুগছে, অনেক মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে, তাদেরকে যদি জ্ঞানোডার্মা গ্রহণ করাতে পারেন, তাহলে কি হবে? এক সেট আরজিজিএল মানে 1840 পয়েন্ট, 6,000 টাকা, অনলি 6,000 টাকা সেল করে 1840 পিবি আপনি পেয়ে যাচ্ছেন। আপনি যে মাসে 1300 পয়েন্ট করার জন্য আপনি কি বলা হচ্ছে অনেক ছোটাছুটি করা লাগছে, অনেক টেনশন করছেন, আপনাকে কোনো টেনশনই করা লাগবে না। তাহলে আপনি চাইলে 10 সেট আরজিএল বিক্রি করলে মাসে দেখবেন 20,000 পয়েন্ট আপনার, আপনি একাই 20,000 পয়েন্ট করতে পারবেন। তার মানে আমাদের কাজ হচ্ছে যে মার্কেটিং করা, সেল করা। আমরা যত বেশি মার্কেটিং হবে, যত বেশি সেল হবে, তত বেশি পিভি হবে, তত বেশি বোনাস ইনক্রিজ হবে, তত বেশি র্যাঙ্ক বাড়বে। তাহলে আমাদের লক্ষ্যই তো আসলে ডেভেলপ করা। তাহলে আমরা অবশ্যই আরজেজেল সম্পর্কে, জ্ঞানোডার্মা সম্পর্কে আরো বেশি করে জানবো, আমরা নিজেরা ইউজ করব, এবং বেশি বেশি শেয়ার করব, এবং এর মাধ্যমে আমাদের বিজনেসকে আমরা ডেভেলপ করার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে কিছু প্রশ্ন এখানে আসছে, যদি কমেন্টের মাধ্যমে আবারও প্রশ্নগুলো করেন, আমি কিছু প্রশ্নের অ্যান্সার হয়তো বা কিছু কয়েকটা প্রশ্নের অ্যান্সার আমরা দিতে পারি 5 মিনিট। একজন আলোচনা করছিল আসলে কিডনির জন্য কি খাবেন। আহ, যে কোনো রোগের ক্ষেত্রে আসলে রোগটা অ্যানালাইসিস না করে, তার রোগীর কন্ডিশন না বুঝে কিন্তু আসলে রোগ আপনার কখনোই কোনো প্রোডাক্ট সাজেস্ট করা যায় না, বা কোনো ডাক্তার কোনো ওষুধ সাজেস্ট করতে পারবে না। সে কি অবস্থায় আছে এটা জানা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি আমাদের কিডনি ফাংশনের জন্য আমাদের কর্ডিসেপটা খুবই ভালো সাপোর্ট দেয়। কিছু ক্ষেত্রে আমাদের আরজিএলও আমরা সাপোর্ট নিতে পারি। এটা আপনারা অবশ্যই আপনাদের আপলাইন লিডার বা যারা এই বিষয়গুলো ভালো বোঝে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এটা এটা সাজেশন আপনারা নিতে পারেন, এবং তাদেরকে সাজেস্ট করতে পারেন প্রোডাক্টগুলো। ইনশাল্লাহ তারা খুবই ভালো ইফেক্টিভ রেজাল্ট ইনশাল্লাহ পাবে। আরো যদি আজকের আলোচনা জ্ঞানোডার্মা সম্পর্কে যদি আরো কেউ কিছু জানতে চান, জানাতে পারেন। হ্যাঁ, পায়ের গোড়া ফোলার জন্য আসলে পায়ের গোড়া বিভিন্ন কারণে ফুলতে পারে। এটা অনেক সময় আপনার ওই যে বললাম না, কিডনি প্রবলেমের কারণে ফুলতে পারে। অনেকের আপনার কি বলে ইউরিক অ্যাসিডের কারণে এটা হতে পারে। এটা আসলে ডিটেলস না জানলে আসলে সাজেস্ট করা খুবই আসলে টাফ। এটা একটু আপনারা কাইন্ডলি আপনাদের আপলাইন লিডারদের সাথে যোগাযোগ করবেন, অথবা যারা আমাদের কিছু ডক্টর আছে বাংলাদেশে, আপনারা জানেন আমাদের ডাক্তার রফিকুল ইসলাম স্যার আছেন, আমাদের ডাক্তার হাকিম জিয়াএস পাটোয়ারি আছেন, আরো আমাদের ডাক্তার সেলিমুর রহমান কারণ অ্যাম্বাসেডার উনি আছেন। আপনারা ওনাদের সাথে আপনারা এটা কমিউনিকেশন করে আপনারা এটা আপনারা অবশ্যই জেনে নেবেন প্লিজ। আরজিজিএল খাওয়ার নিয়মটা আসলে বেসিক্যালি আমরা কিন্তু জানিয়ে গেছি যে প্রথমে আপনি শুরু করবেন অল্প ডোজে, অল্প ডোজে শুরু করবেন। যে প্রথমে আপনি 1 চামচ করে শুরু করলেন, কি বলা যায় 1 সপ্তাহ বা 5 দিন এভাবে, তারপরে গ্র্যাজুয়ালি আপনি বাড়াবেন, 2 চামচ করবেন। আপনি আস্তে 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 আপনি এটা কি বলা হচ্ছে যে প্রতি সপ্তাহে বাড়াতে পারেন, 2 বেলা করতে পারেন, এইভাবে আস্তে আস্তে আপনি এটা বাড়াতে পারেন।